আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি উত্তরণের আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের গাণিতিক যুক্তি 7 নম্বর লেকচার। আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করতে পারবো। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা একটু অপেক্ষা করি। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত আছেন, তো আমরা আর 5 মিনিটের মধ্যে আশা করি ক্লাসটা শুরু করব। অর্থাৎ এখন তো 6টা 35 বাজে। আমরা আশা করি 6টা 40-এর মধ্যে ক্লাসটা শুরু করতে পারবো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে সাহুদ ভাই? জি ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে। আমরা শুরু করবো, হ্যাঁ। সিএসসি দাও। জি ভাই, আমরা শুরু করতে পারি এখন। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা যদি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পান, একটু কাইন্ডলি সবাই ওয়াই লিখেন। আপনারা যদি আমার ভয়েস সবাই ক্লিয়ার শুনতে পান, তাহলে একটু কাইন্ডলি ওয়াই লিখেন। ওকে। আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছেন। আপনারা এর আগে কি আমার সাথে আপনাদের ক্লাস হয়েছিল কিনা? এর আগে কি ক্লাস করেছিলেন কিনা শিমুল ভাই মনে আছে? আরমিনা, শিমুল, মাসুম, আমার মনে হয় ক্লাস হয়েছিল। আমি কোনটা নিয়েছিলাম আপনাদের এর আগে ক্লাস? মনে আছে কোন চ্যাপ্টার নিয়েছিলাম? লোক। আচ্ছা। আমাদের ইয়ে পার্টিসিপেন্ট, আমাদের যে প্যানেলিস্ট আছে, প্যানেলিস্টে আমার নাম লেখা আছে। আমার নাম হচ্ছে রাফি। রাফি। আর আমাদের আজকে শবন ভাই আছে আমাদের সাথে কিউএনএ তে। তো চলেন আমরা দেরি না করি। ইতিমধ্যে আমাদের দেরি হয়ে গেছে ক্লাসটা আজকে শুরু করতে। তো আজকের আমাদের খুবই সহজ একটা টপিক, এটা নিয়ে মোটামুটি সবার পড়াশোনা করা আছে আর কি। তো সেটা হচ্ছে আমাদের ধারা। তো ধারার ম্যাথ গুলো খুবই সহজ। শুধু বেসিক ব্যাপারটা একটু মাথায় কাজ করলে হয়। আজকে সমান্তর অনুক্রম ধারা বা অনুক্রম ধারা আছে। ধারার শুরুতেই আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারা আপনারা জানেন খুব ভালো। তো সমান্তর ধারা কখন হয়? যেমন এখানে একটা ধারা লেখা আছে যে 2, 4, 6 প্লাস ডট ডট 50 একটি সমান্তর ধারা। কারণ কি? কারণ আপনারা খেয়াল করবেন এখানে দুইটা পদের অন্তর, এখানে দুইটা পদের অন্তর। এদের মধ্যে যে জেনারেল ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে 2। এখানেও 2, এখানেও 2, এখানেও 2। সুতরাং এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি যে এটার থেকে এটা টু বেশি, এটার থেকে এটা টু বেশি। তো এই ব্যাপারটাকে আমরা যদি বলি যে প্রথম পদ 2, 2 এর সাথে 2 বেশি হয়ে 4, 4 হয়েছে, 4 এর সাথে আবার 2 বেশি হয়ে 6 হয়েছে। তো আমি যদি প্রথম পদটাকে এ ধরে নিতাম তাহলে, এবং সাধারণ অন্তরটাকে আমরা যদি ডি ধরে নিতাম, সাধারণ অন্তরটাকে আমরা ধরলাম হচ্ছে কি ডি ধরলাম। এখানে সাধারণ অন্তর, এখানে লেখা আছে সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তর হচ্ছে ডি, আমরা এটাকে ডি ধরলাম। তাহলে প্রথম পদটা 2 এর সাথে সাধারণত 2 যোগ হলো, তারপরে আবার 2 যোগ হলো, এভাবে 2 প্লাস 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 করে বাড়তেছে। তাহলে প্রথম পদ এ, এটার সাথে সাধারণ অন্তর যদি আমরা ডি ধরি, তাহলে এ এর সাথে ডি প্লাস করলে এ প্লাস ডি হয়। তার সাথে আমরা যদি আবার আরেকটা ডি এড করি, তাহলে এ প্লাস টয়েস ডি হয়। আবার আরেকটা ডি এড করলে এ প্লাস থ্রাইস ডি হয়। তো এখানে আমরা এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমরা যদি বলি যে এন তম পদটা কি হবে, তাহলে এন তম পদটা কি হবে আপনারা খেয়াল করবেন। এখানে যখন এটা দ্বিতীয় পদ তখন ডি এর সাথে এখানে ওয়ান আছে, এখানে খেয়াল করবেন। আর যখন তৃতীয় পদ আসলাম তখন এখানে হচ্ছে ডি এর সাথে 2 আছে। যখন চতুর্থ পদ তখন ডি এর সাথে 3 আছে, খেয়াল করবেন আপনারা। তাহলে আমি যদি এন তম পদ বলি, তাহলে কি হবে? এন এর থেকে এক কম হবে। আবার বলছি, এটা হচ্ছে দ্বিতীয় পদ 2 এর থেকে এক কম, তৃতীয় পদ 3 এর থেকে এক কম, চতুর্থ পদ 4 এর থেকে এক কম। তাহলে এন তম পদ বললে কি হবে? যে এন এর থেকে এক কম, এই যে এই এই টার্মটুকু হচ্ছে এন এর থেকে হচ্ছে কি এক কম। এই যে এই জায়গাটুকু, এটা এন এর থেকে এক কম। তাহলে এইটাকে কিন্তু বলা হচ্ছে কি এন তম পদ। আমরা এই টার্মটাকে বলতেছি হচ্ছে এন তম পদ। তাহলে এন তম পদের ফর্মুলাটা পরে কিন্তু বলা হচ্ছে এইভাবে, এই যে এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রথম পদ। আর এই এনটাকে বলা হচ্ছে কি? এনটাকে বলা হচ্ছে পদ সংখ্যা। আর ডিটা তো আমরা ইতিমধ্যে বলছি যে এই ডিটা হচ্ছে সাধারণ অন্তর। এখন পদ সংখ্যা আমরা কিভাবে বের করব? খুব ইজিলি আমরা যদি এভাবে বলি, কাউকে যদি বলা হয়, আমি যদি কাউকে বলি যে 40 থেকে 50 পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে, কে বলতে পারবে? 50 থেকে 40 পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে? একটু দ্রুত বলেন। 50 থেকে 40, 40 থেকে 50 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? ওকে। 9টা, কেউ বলছে 6টা, কেউ বলছে 9টা, কেউ বলছে 12টা। হম। কেউ আর কেউ নয় কোনো আনসার? ওকে, এই জায়গায় অনেকেই মনে করে 40 থেকে 50, কেউ বলছে 6টা, কেউ বলছে 11টা। আমি বলছি কয়টি সংখ্যা আছে? এটা খুব সিম্পল। আমরা কি করব এখানে? সংখ্যা হচ্ছে কি করব? সংখ্যা বলবো হচ্ছে হচ্ছে 50 - 40। ঠিক আছে? প্লাস হচ্ছে এক। এই হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে কত হবে? 10 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে কত হবে? 11। এই হচ্ছে আমাদের ফর্মুলা, হ্যাঁ।
যে আমরা শেষ পদ বিয়োগ কি করব, প্রথম পদ প্লাস হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমাদের এইটা থেকে আমরা যদি কয়টা সংখ্যা আছে বের করতে বলে তাহলে আমরা এই পদটা দিয়ে বের করবো, ঠিক আছে। তো এরপরে যদি আমাদের সিরিজ হয়, কোনো একটা ধারা হয়, সিরিজের ক্ষেত্রে আমরা কি করবো, যদি সিরিজ হয়, সিরিজের ক্ষেত্রে আমরা নিচে কিন্তু সাধারণ অন্তরটা দিয়ে ভাগ হবে, যে শেষ পদ ভাগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস হচ্ছে ওয়ান। তো এন সংখ্যক পদের যে সমষ্টি, সেই এন সংখ্যক পদের সমষ্টি যে ফর্মুলা সেটা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। এটা হচ্ছে এন সংখ্যক পদের হচ্ছে ফর্মুলা। এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা যদি এইরকম করে নেই, খেয়াল করবেন আপনারা, যে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ টু, এই জিনিসটার মানে কি কে বলতে পারবে? এটার একটা আরেকটা কথা বলা যায়, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ টু, এই জিনিসটা করলে কি পাওয়া যাবে? এভারেজ পাওয়া যাবে। এই তো শুভ্র, ভেরি গুড। তাহলে আমরা এভারেজ কে আমরা যদি গড় পাওয়া যাবে বা এভারেজ পাওয়া যাবে, এটা করলে আমরা এভারেজ পাবো। তাহলে এভারেজ কে আমরা যদি কি করি, যে পদ সংখ্যা দিয়ে গুণ দেই, তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা কিন্তু সমষ্টি পেয়ে যাই। খেয়াল করবেন, তাহলে সমষ্টির ফর্মুলাটা এভাবে আসছে যে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ টু, মানে এভারেজ বা গড় আমরা পেলাম। তো এই গড় পাওয়ার পরে এটাকে যদি আমরা পদ সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলেই আমরা কি পেয়ে, সরি, গুণ করি, পদ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমষ্টি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার এই ফর্মুলাটাকে আমরা যদি আরেকটু ঘোরায় বলি, এটাকে যদি আমরা আরেকটু অন্য ফরম্যাটে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো কিনা খেয়াল করবেন, যে আমরা যদি এভাবে বলি যে এটা মানে হচ্ছে গড়, তাহলে এই যে জাস্ট পরের ফর্মুলাটা খেয়াল করবেন, এই যে সমষ্টি ভাগ পদ সংখ্যা, এখানে এই যে সমষ্টিটাকে আমরা এই পদ সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের এখানে কি থাকবে? এই যে এই জিনিসটা থাকলো কি, গড়। তাহলে গড় ইকুয়াল টু সমষ্টি, সমষ্টি ভাগ হচ্ছে এখানে কি হবে, পদ সংখ্যা। এই যে এই যে ফর্মুলাটা এইখান থেকে কিন্তু আসলে এই ফর্মুলা থেকে, হ্যাঁ, সেই ফর্মুলাটাই পরবর্তীতে এই যে বলা হচ্ছে যে এখানে যে সাধারণ ধারার পদগুলোর গড় হচ্ছে সমষ্টি ভাগ পদ সংখ্যা। আর সমষ্টিকে আবার আমরা কি বলতে পারি, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ টু ইন্টু পদ সংখ্যা, আর পদ সংখ্যা কেটে গেল, তার মানে এই যে এই ব্যাপারটা এখান থেকে আমরা বলতে পারি। এখন যদি এমন হয় যে পদ সংখ্যা বের করতে বলে, তাহলে পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? শেষ পদ আমি ইতিমধ্যে বলছি, এটা এই যে এখানে বলা হলো যে পদ সংখ্যা বের করার ফর্মুলা যেটা, এই যে এই ফর্মুলা, যে পদ সংখ্যা হচ্ছে শেষ পদ ভাগ প্রথম পদ বাই সাধারণত প্লাস হচ্ছে ওয়ান। এই ছিল বেসিক ফর্মুলা। এখানে তেমন কঠিন কিছু নেই। আর শুধু আপনারা যখন রিটেন প্রিপারেশন নেবেন, রিটেনে আপনারা এই যে এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, এটা কিভাবে হয়, এটা রিটেনের জন্য এটা আপনারা জাস্ট প্রুফটা করবেন, রিটেনের জন্য প্রুফ করতে হবে, হ্যাঁ। রিটেনের জন্য এটার প্রুফটা লাগবে, প্রিলির জন্য লাগবে না, হ্যাঁ। তো আমরা এবার এখানে আসি। তো এখানে বলা হচ্ছে এটা একটা সমান্তর অনুক্রম, তো এখানে পি আর কিউ এর মানটা চাওয়া হচ্ছে। খুবই সিম্পল একটা প্রবলেম, যে আমরা যদি সমান্তর অনুক্রমের আরেকটা বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, খেয়াল করবেন আপনারা, যদি আমরা এভাবে বলি যে টু ফোর সিক্স, শুরুতে আমরা যে ধারাটা দেখলাম, এখানে আপনারা খেয়াল করবেন যে যে ছয় আর দুই, ছয় আর দুই হচ্ছে কত হবে, আট, আটের অর্ধেক হচ্ছে কত, চার। তার মানে আমরা বলতে পারি যে ছয় আর দুই এর অ্যাভারেজ হচ্ছে কত, চার। আবার আমরা এই যে চার এবং হচ্ছে এই যে আট, এই চার আর আটের এভারেজ কি বলতে পারি আমরা, হচ্ছে এটা বি বলতে পারি, সিক্স বলতে পারি। আট চার হচ্ছে 12, তার এভারেজ হচ্ছে ছয়, ঠিক আছে। তো আমরা এটা ফার্স্ট পদ, এটা সেকেন্ড পদ, এটা থার্ড, এটা ফোর্থ, তাহলে আমরা এই যে মাইনাস ফাইভ আর কিউ, এই দুইটার এভারেজ আমরা বলতে পারি হচ্ছে পি। সিমিলারলি পি আর ষোলোর এভারেজ আমরা বলতে পারি হচ্ছে কি, কিউ। তাহলে আমরা এই কাজটা এখানে কিন্তু করবো, যে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে কিউ ভাগ হচ্ছে টু ইকুয়াল টু, আমরা বলতে পারি কত, এটা ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস ফাইভ প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পি। এখানে একটা আমার একটা ইকুয়েশন আসলো। ঠিক এখান থেকে আমরা আরেকটা কি করতে পারি, যে পি প্লাস হচ্ছে 16 ভাগ টু ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি হবে, কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে টোয়াইস কিউ। তাহলে আমাদের এখানে খেয়াল করবেন আপনারা, এখানে আছে হচ্ছে টোয়াইস পি, আর এখানে আছে হচ্ছে টোয়াইস কিউ, আর এখানে হচ্ছে কিউ আছে এখানে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে কিউ দিয়ে আমরা এটাকে টু দিয়ে গুণ করতে পারি। টু দিয়ে গুণ করলে 10 প্লাস টোয়াইস কিউ ইকুয়াল টু, এটা হচ্ছে 4p। তাহলে এটা যদি এক নাম্বার হয়, এটা যদি দুই নাম্বার হয়, এখন আমরা কি করতে পারি, যে এখান থেকে এক আর দুই প্লাস করতে পারি। আমরা এক আর দুই যদি প্লাস করি, তাহলে এক আর দুই প্লাস করলে কি হয় আপনারা খেয়াল করবেন, এক আর দুই প্লাস করলে এটাকে আমরা আর একটু যদি রিশেপ করে নিই, যে পি প্লাস 16 মাইনাস টোয়াইস কিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এক আর দুই প্লাস করলে টোয়াইস কিউ কি হবে, কেটে যাবে। খেয়াল করবেন আপনারা, 16 থেকে 10 বাদ গেলে এখানে থাকবে হচ্ছে সিক্স।
এই পাশে কত থাকবে? এই যে টয়েস কিউ আর সিক্স, আর এই পাশে হচ্ছে 4p, আর এখানে একটা পি, তাহলে এটা থাকবে হচ্ছে থ্রাইস পি। দেয়ারফর পি ইকুয়াল টু হচ্ছে কত হবে? 2। এটা হচ্ছে পি এর ভ্যালু, ঠিক আছে? পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার পি এর ভ্যালুটা আমরা 1 নম্বরে অথবা 2 নম্বরে, যে এখানে যদি 2 নম্বরে বসাই পি এর ভ্যালুটা এখানে, তাহলে 2 হতে আমরা পি এর ভ্যালু এখানে বসাই দিব। তো 2 বসালে এটা কত হবে? 18 প্লাস টয়েস কিউ, দেয়ারফর এখান থেকে কিউ ইকুয়াল টু হচ্ছে 9। এই হচ্ছে পদ্ধতি। সুতরাং এইভাবে আপনারা এখান থেকে করতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনারা সরাসরি পি এর ভ্যালুটা এটা ধরতে পারেন, যে আমরা পি এর ভ্যালু যদি 2 ধরি আর কিউ এর ভ্যালু 9 ধরি, মানে এরকম যদি চিন্তা করি যে 2, এটা 9,16, তাহলে আমরা দেখতে পারবো যে 16 থেকে 9 বাদ গেলে এখানে থাকে 7, 9 থেকে 2 বাদ গেলে থাকবে 7, আবার 2 থেকে -5 বাদ গেলে থাকবে হচ্ছে 7। এইভাবে অপশন দিয়ে টেস্ট করেও কিন্তু আমরা এই আনসারটা বের করতে পারি। সুতরাং পরীক্ষা হলে যেটা কনভেনিয়েন্ট মনে হবে আপনারা সেটা করবেন। তো আমরা এবার এখানে আসি, বলা হচ্ছে যে 5 + 8 + 11 এই ধারাটি কততম পদ 302? তো আমরা জানি না, আমরা ধরে নিব যে n তম পদটা হচ্ছে 302। এটা ধরে নিব যে n তম পদ 302, এটা আমরা ধরে নিব। তো n তম পদের ফর্মুলা আমরা জানি যে কি, a প্লাস n-1 ইন্টু হচ্ছে d ইকুয়াল টু হচ্ছে 302। তাহলে এখান থেকে আমরা জানি যে a এর ভ্যালু কত? এই যে এর ভ্যালু হচ্ছে 5 প্লাস n-1 ইন্টু ডি। ডি কত? 8 থেকে 5 গেলে থাকবে 3, 11 থেকে 8 গেলে 3, এখানেও 3, সব জায়গায় কিন্তু কত থাকে? 3 থাকে। এটাই হচ্ছে ডি এর মান। তাহলে ডি 3 দিলাম, 302। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি n-1 ইন্টু 3, 302 থেকে আমার এখানে 5 যদি বাদ যায় তাহলে হচ্ছে 297। তাহলে n-1 এখানে হবে 3, 3 9 27, আবার 3 9 27, দেয়ারফর n ইকুয়াল টু কত হবে? 100। এই হচ্ছে আনসার। তাহলে 100তম পদ। আপনারা একটু পরীক্ষা হলে ভাই সহজ ম্যাথ পেলে একটু ঠান্ডা মাথায় করবেন, হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, সহজ ম্যাথ ভুল হয়ে যেতে পারে। ওকে, এবার এখানে আসি আমরা, যে বলা হচ্ছে যে একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি বলা হচ্ছে কত? পঞ্চম পদটা বলা হচ্ছে 18। তাহলে পঞ্চম পদকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম পদ জানি না, এ প্লাস পঞ্চম পদ, ফিফথ পদ হচ্ছে কত? 18। তাহলে আমরা a + n-1, তাহলে আমরা এখানে দিতে পারি 5 - 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 18, পঞ্চম পদ। তাহলে আমরা বলতে পারি যে a + 4d ইকুয়াল টু হচ্ছে 18। ওকে, এইটা একটা ইকুয়েশন। এরপর বলা হচ্ছে এখানে 5টি পদের যোগফল বলা হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে কত? 75। খেয়াল করবেন আপনারা, বলছে প্রথম পদটি কত, প্রশ্ন হচ্ছে প্রথম পদটি। তাহলে 5টা পদের যোগফল আমরা বলতেছি হচ্ছে, 5টি পদের যোগফল বলতেছি কত? 5টি পদের যোগফল বলতেছি হচ্ছে 75। তাহলে আমরা ওই যে 5টি পদের ফর্মুলা, যে n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি, এই যে ফর্মুলাটা, আমরা এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। খেয়াল করবেন, তাহলে 5টা পদ, n এর মান যদি আমরা এখানে 5 বসাই, 2, এখানে হচ্ছে 2a প্লাস n এর মান এখানে 5 বসাবো, 5 - 1 ইন্টু হচ্ছে ডি, এখানে হচ্ছে 75। তাহলে এখান থেকে আমরা 5 দিয়ে 75 কে কাটলে 15 হয়, 15 দিয়ে 2 কে গুণ করলে 30 হবে। তাহলে 2a প্লাস এখানে 4d ইকুয়াল টু হচ্ছে 30। খেয়াল করবেন আপনারা, 5 15 75, 15 দুগুণা 30। তাহলে 2a + 4d হচ্ছে 30। তাহলে এটা যদি আমরা 1 নাম্বার বলতাম, এটা যদি আমরা 2 নাম্বার বলতাম। এবার যদি আমরা 2 - 1 করতাম, এই কাজটা করতাম, 2 মাইনাস হচ্ছে 1, তাহলে কি হতো? 40 40 কেটে যেত, a ইকুয়াল টু কত হতো? 12 হতো, রাইট? a = 12 হতো। এই হচ্ছে আমাদের আনসার। ডি মাসুম বলছে ভাই 12, এই হচ্ছে, থ্যাংক ইউ মাসুম। ডি হচ্ছে 12। সাউন্ডটা মানে মনে মানে হচ্ছে কি, মনে হচ্ছে জোরে বাজতেছে? সাউন্ড কি কমাতে হবে? আর সবার কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? সাউন্ড কি কমাতে হবে? ওকে, আমি আরো আস্তে কথা বলার ট্রাই করছি, হ্যাঁ, তাহলে সাউন্ড অটোমেটিক্যালি কমে যাবে, হ্যাঁ। কথা বুঝতে কষ্ট হচ্ছে মানে ম্যাথ বুঝতে সমস্যা, না সাউন্ড বুঝতে সমস্যা? সাকিব, কথা কি খুব বেশি ইকো হচ্ছে? আর কি কারো ইকো হচ্ছে? তাই নাকি? অনেক সাউন্ড।
আমি তো আজকে এটা একবারে লজিটেকের নতুন আপনাদের হেডফোন দিয়ে ক্লাস নিচ্ছি, একবারে নতুন হেডফোন টোটালি। আগের একটা হেডফোন ছিল, সেটাও রিপ্লেস করে আজকে নতুন হেডফোন দিয়ে ক্লাস নিচ্ছি, এরকম হওয়ার কথা না। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, মামা ঠিকই বলছেন, খালি রুমে ক্লাস নিচ্ছে এই কারণে হয়তো বাঁচতেছে। আচ্ছা, জানালা খুলে দিলে আরো শব্দ আসবে বাইরে থেকে। ওকে, আমি একটু দেখতেছি, আমাকে 2 মিনিট টাইম দেন আপনারা। আচ্ছা, ওকে, শোনেন, এখন কি ইকো হচ্ছে? ওকে, দেখেন, আমরা দেখি আমাদের এই যে একটা সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দেওয়া আছে এখানে। হ্যাঁ, সাধারণ অন্তর হচ্ছে দেওয়া আছে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের 10 দেওয়া আছে, অর্থাৎ ডি এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে এখানে 10। আর 6তম পদটা হচ্ছে বলা হচ্ছে 52, তাহলে হচ্ছে 6 পদ হচ্ছে 52, এটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে 15তম পদটি কত। তাহলে আমরা 6 পদ এখানে হচ্ছে এ প্লাস n-1, n-1 ইন্টু হচ্ছে ডি ইকুয়াল টু লিখবো হচ্ছে 52। তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালুটা জানি না, রাখলাম। এখানে বলা হচ্ছে যে 6তম পদ 52, তাহলে হচ্ছে এন এর মান আমরা এখানে 6 বসাই দিব, 6-1, ডি এর ভ্যালু 10 বসাই দিব, এখানে 52। ঠিক আছে, অনেকেই ম্যাথটা করে ফেলছে। তাহলে এ এখানে 52, এখানে 6 থেকে 1 গেলে 5, এখানে 5 = -50, তাহলে এ এর মান হচ্ছে 2। এটা হচ্ছে এ এর মান চলে আসবে। তাহলে আমাদের বলা হচ্ছে যে 15তম পদটি কত। তাহলে 15তম পদ 15 পদ, তাহলে কি হবে, এ প্লাস এখানে হচ্ছে 15 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে আমরা এ এর ভ্যালু 2 পেলাম, এখানে হচ্ছে 14 ইন্টু হচ্ছে ডি হচ্ছে 10, তার মানে 140। আর 2 হচ্ছে কত হবে, 142। এই হচ্ছে আনসার। রাফি মিনহাস, থ্যাংক ইউ ভাই, অনেকেই করে ফেলছেন যে 142। ওকে, এবার আমরা এখানে আসি, এটা পল কোশ্চিন ছিল আপনাদের জন্য। তো পল কোশ্চিনটা আমি করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে প্রথম n সংখ্যক পদের যোগফল -144। আপনারা করবেন, আমি একটু বলে দিচ্ছি। তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু -144। এইটা হচ্ছে ইকুয়েশন। আপনারা একটু দয়া করে খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করেন ভাই। যারা ম্যাথ ভালো পারেন তারাও একটু প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। আমরা যারা বুয়েট থেকে পড়াশোনা করছি, আমাদের বুয়েটের যারা আছে তারা মোটামুটি সবাই কনফিডেন্ট, মানে সবাই ম্যাথ পারবে, এটা মোটামুটি সবাই confident। তারপরেও কিন্তু আমি যখন বিসিএস পরীক্ষা দিই প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করছি বা করতে হয়। পরীক্ষা হলে মানে আমি পারবো ম্যাথটা, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথটা পেরে আসাটাই কিন্তু হচ্ছে কথা। তো অনেকে আছে ম্যাথে কনফিডেন্ট, ভালোই পারবে, কিন্তু পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো সঠিকভাবে উত্তর করাটাই হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, তো আসেন আমরা এখানে দেখি। বলা হচ্ছে যে n/2, তাহলে 2a, এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি 9, হচ্ছে এটা হচ্ছে 18, প্লাস এখানে n-1। ডি কত বসাবো এখানে, ডি কত বসাবো আপনারা একটু বলেন তো, ডি এর ভ্যালু কত হবে? একটু সবাই বলেন, ডি এর ভ্যালু কত হবে? অনেকে 2 বলছে, অনেকে -2। এইটা থেকে এটা মাইনাস হবে। হ্যাঁ, উত্তর -2, এইটা থেকে এটা মাইনাস হবে। তাহলে ডিফারেন্স কত হবে, 2। অনেকেই 2 বসাচ্ছে, এগুলোই কিন্তু ভুল। ইকুয়াল টু হচ্ছে -144। এখন আপনারা একটু দয়া করে খাতা কলমে আনসার করে বলেন আমাকে কত আসে, মুখস্থ বলবেন না, খাতা কলমে ম্যাথটা করে আনসার বলেন কত আসবে। এই রোমানা কি ম্যাথ করে বললেন না মুখস্থ ভাই? রোমানা, একটু সবাই ম্যাথটা করেন খাতা কলমে। এত তাড়াতাড়ি ম্যাথ করলো রোমানা, বাহ, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, সুপার স্পিড। এই যে আমি 2টাকে দিয়ে গুণ করবো, 18 দিয়ে এটাকে গুণ করলাম, 18n, এটা -2
এই এনটা মাল্টিপ্লাই হলো n-1, এই পাশে হচ্ছে 144 হচ্ছে 288, এই যে এরকম হবে। ওকে, এরপরে আমরা কি করব এখানে, 18n মাইনাস 2n² প্লাস টোয়াইস এন প্লাস এই পাশে হচ্ছে 288 ইকুয়াল টু হচ্ছে 0। রোমানা, থ্যাংক ইউ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তাহলে এখান থেকে আমরা যদি এটা 18 আর 2 এ কত হবে, 20n, তাহলে এটা হবে টোয়াইস n² প্লাস 20n প্লাস মাইনাস হবে এটা, হ্যাঁ, এটা মাইনাস হবে, -288 ইকুয়াল টু হচ্ছে 0। এই যে 2n² এর সাথে একটা মাইনাস গুণ করলাম, 2n² থাকলো, আর এখানে হচ্ছে এই 18n আর 2n মিলে হচ্ছে 20n, 20 প্লাস 20n, এটা মাইনাস হবে, এটাও ভুল হচ্ছে, এটা মাইনাস হবে, হ্যাঁ, এখানে মাইনাস হয়ে যাবে। প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে গুণ করলাম, আর এখানে প্লাস ছিল, এটাও মাইনাস হয়ে গেল। এরপর আরেকটা 2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে n² মাইনাস 10n মাইনাস হচ্ছে আবার 144। এইবার এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে, এটাকে মিডিল ফ্যাক্টর তো আপনারা করতে পারবেন না। তাহলে মিডিল ফ্যাক্টর করলে কত হবে বলেন তো, আপনারা এটা বলে দেই, এটার আনসার এন এর ভ্যালু সব অনেকেই বলে দিয়েছে, এন এর ভ্যালু 18 আসবে। মিডিল ফ্যাক্টর করলে কত কত হবে বলেন, 144 কে 18 আর 8, অর্থাৎ এখান থেকে এটা হবে n+8 × n-18 ইকুয়াল টু 0। আর 8 আর 18 মাল্টিপ্লাই করলে 144 হয়, এই হচ্ছে আনসার, হ্যাঁ। তো এই ম্যাথটা কিন্তু কোনো কেউ কি আছে নাকি, এই ম্যাথটার কোনো শর্টকাট কারো জানা আছে নাকি? আমার তো মনে হয় এই ম্যাথের ডিরেক্ট কোনো শর্টকাট নাই, কারো জানা আছে নাকি এটা শর্টকাট? আচ্ছা, ওকে, আমরা এবার এখানে আসি। এখানে বলা হচ্ছে যে আমরা জানি যে 1, 3, 5 এগুলো বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যতগুলো থাকে, সুখী, হ্যাঁ, থ্যাংক ইউ। তো বিজোড় সংখ্যা এগুলো যদি থাকে, এখানে কতগুলো বিজোড় সংখ্যা আছে, এখানে বিজোড় সংখ্যা আছে এক্স সংখ্যক, এই যে এক্স সংখ্যক। আমরা যদি বলি, আপনারা খেয়াল করবেন, আমরা এই বিজোড় সংখ্যাটাকে যদি এভাবে বলি যে 1 ইন্টু হচ্ছে, এভাবে বলি, আপনারা খেয়াল করবেন যে 2 × 1 মাইনাস হচ্ছে 1, এইভাবে বলতে পারি। পরেরটাকে আমরা বলতে পারি যে 2 × 2 মাইনাস হচ্ছে 1। তারপরেরটাকে আমরা বলতে পারি 2 × 3 মাইনাস 1। অর্থাৎ 2 × 1 - 1 মানে কিন্তু হচ্ছে 1, তারপর পরেরটা হচ্ছে 3, তারপর পরেরটা হচ্ছে 5। তাহলে আপনারা খেয়াল করেন যে এখানে 1 মানে একটা পদ, এখানে 2 মানে দুইটা পদ, 3 মানে হচ্ছে তিনটা পদ, তাহলে 2x - 1 মানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে এক সংখ্যক। আর এক সংখ্যক যখন পদ হয় তখন এটার আনসার সরাসরি হবে x²। এই যে x², এই হচ্ছে আনসার। কিন্তু এটা ব্যাপারটা কিভাবে আসে, আমরা যদি এখন এটা ফর্মুলা থেকে আমরা এটা বের করতে চাই, যে ফর্মুলা কি, ফর্মুলা সামেশনের ফর্মুলা হচ্ছে n/2। তাহলে n এর জায়গায় পদ সংখ্যা এখানে কত আছে, পদ সংখ্যা হচ্ছে x বাই 2। তাহলে 2a বলতে হচ্ছে 1 প্লাস n-1 মানে হচ্ছে x-1 ইন্টু ডি, ডি মানে সাধারণ অন্তর কত হবে, এখান থেকে এটা হচ্ছে 2, এখান থেকে 2, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 2। খেয়াল করবেন, আপনারা মুখস্থ করবেন না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, x/2, আর এখানে হচ্ছে 2 প্লাস 2x - 2। তাহলে এখান থেকে +2 - 2 কেটে যায়, x/2, আর এখানে হচ্ছে 2x, 2 কেটে যায়, তাহলে এক্স আর এক্স মিলে হচ্ছে x²। এই হচ্ছে আনসার আমাদের, হ্যাঁ। আমার মনে হয় আপনারা এই মেথডটা, সামেশনের মেথডটা বুঝতে পেরেছেন আপনারা। ওকে, এবার এখানে 1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। তো আমরা একটা সবাই ফর্মুলা জানি অলরেডি, যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের একটা ফর্মুলা আছে, এটা জানা আছে তো সবার। n যদি হয়, এই ফর্মুলা তো সবারই জানা, n × n+1 ভাগ 2, এই ফর্মুলা তো সবার জানা, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে n এর জায়গায় কত আছে, 99, 99। তাহলে আমরা এই ফর্মুলা কি করব, 99 × 100 ভাগ হচ্ছে 2। এখানে 99 থাকলো, আর এখানে 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 50। 5×9 = 45, 5 হাতে 4, 5×9 = 45, 4 49, এখানে হচ্ছে 0, 4950। এই হচ্ছে আনসার আমাদের ঘ নাম্বার। সুখী এবং মিনহাস, থ্যাংক ইউ। আহ একটি সমান্তর ধারার 12তম পদ বলা হচ্ছে 77। প্রথম 23টি পদের সমষ্টি কত? এগুলো 9-10 এর বইয়ের ম্যাথ, ইজি ম্যাথ। তাহলে 12তম পদ যদি 77 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে a + 12 - 1 ইন্টু ডি ইকুয়াল টু 77।
খেয়াল করবেন এই টাইপের ম্যাথ আসলে কেমনে করবেন আপনারা এটা। a+11d = 77, এই হচ্ছে ব্যাপার। 23টি পদের সমষ্টি কত? তাহলে 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টির ফর্মুলা আমরা দিয়ে দিব। 23টি পদে হচ্ছে 23/2, 2a+23 - 1 ইন্টু হচ্ছে ডি। এই হচ্ছে 23টি পদের হচ্ছে সমষ্টির ফর্মুলা। তো আমরা এখান থেকে হচ্ছে 23/2, এরপর হচ্ছে 2a, এখানে হচ্ছে কত হবে 22d, এরকম হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে একটা 2 কমন নিতাম তাহলে কি হইতো, 23 × a+11d। এখন 23a+11d কত, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে a+11d হচ্ছে কত, আমরা এখান থেকে পেয়েছি 77। তাহলে এখান থেকে আমরা 77 বসাই দিলাম। তাহলে 77 যদি আমরা এখান থেকে বসাই দেই, তাহলে 23 × 77 কত হয় দেখেন আপনারা, 1771। এই হচ্ছে আমাদের হচ্ছে আনসার, 1771। এই তো নাজি সিয়াম রোমানা, থ্যাংক ইউ, এই তো ভেরি গুড। আচ্ছা, এইরকম যদি ম্যাথ থাকে তাহলে ঘটনাটা কি হলো দেখেন তো। ফাইনালি আমাদের যে শর্টকাটটা যেটা হলো, ফাইনালি কি ঘটনা ঘটছে, ফাইনালি এই এই অংশটুকু খেয়াল করেন, এই অংশটুকুই হচ্ছে আনসার। অর্থাৎ 23 × 77, এই যে 77, এই যে 23, এই 12তম পদ 77 হলে তার প্রথম 23টি পদের সমষ্টি, এই ধরনের ম্যাথ যদি হয় আনসার, তখন দেখা যাচ্ছে এই দুইটার গুণফল হলো। তো এখন আমি কখন গুণফল করব? হুট করে কি গুণফল করে দিতে পারবো? হুট হুট করে কিন্তু গুণফল আমি করে দিতে পারবো না কিন্তু। কখন পারবো? যখন, মনে রাখতে হবে এইখানে, এইটার থেকে যদি আমি এক কম করি, এটার এক কম করলে হয় 11। আর এইটা যে আছে 23, এইটার আমি এক কম করে যদি 2 দিয়ে ভাগ করি, এটার যদি এক কম করে মানে 2, এক কম করলে হচ্ছে 2, তারপর 2 দিয়ে যদি ভাগ করি 11 হয়। যদি এই দুইটা সমান হয় তখনই কিন্তু আমি এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং যারা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করেন একটু স্মার্টলি অ্যাপ্লাই করতে হবে, আনস্মার্টলি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। এখানে অনেকেই এই ধরনের ম্যাথ যদি স্যার একটু অন্যভাবে চেঞ্জ করে দেয় তখন কিন্তু মুখস্থ উত্তর মেরে দিলে হবে না। সুতরাং একটু ভেবে চিন্তে শর্টকাট গুলো অ্যাপ্লাই করবেন আপনারা। অনেকেই শর্টকাটের পাগল, কিন্তু সব শর্টকাট আমি শিখাই না ইচ্ছা করেই, যেন মানে ভুল না হয়। ওকে, ইতিমধ্যে আমরা এগুলো দেখেছি যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল n × n+1 বাই হচ্ছে কত হবে 2। এই ফর্মুলাটা আমরা এই যে এই ফর্মুলাটা দিয়েও করতে পারি, এই যে n/2। দেখেন তো আপনারা খাতা কলমে এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করে এটা আসে কিনা, এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করলে এই ফর্মুলাটা আসে কিনা একটু দেখেন তো খাতা কলমে সই করে। এইটার জন্য করে এটা 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 তো আমি করছি, এটা করা হয়েছে একটু আগে। এখানে এন না থেকে জাস্ট এন এর জায়গায় এক্স ছিল, এটা x² হয়েছিল, এটা আমি করে দিলাম আপনাদেরকে। আপনারা এই দুইটা একটু খাতা কলমে করে দেখেন যে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n²। এই যে এখানে কি আছে, এখানে এন আছে না, এই এনটাই এখানে গিয়ে স্কোয়ার হবে। এখানে যদি হাতি থাকতো ভাইয়া, এরকম যদি থাকতো যে 2 × হাতি-1 এরকম, তাহলে উত্তর হইতো কি হইতো? এটা উত্তর কিন্তু এই পাশে হাতি স্কোয়ার হয়ে যেত। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সুতরাং এইখানে যেটা থাকবে সেটার স্কোয়ার। ঠিক বিজোড় সংখ্যক এন সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে এইখানে কত আছে এন, এই এনটাই কিন্তু এখানে আসলো, এই যে এনটা এখানে, তারপরে এটার সাথে n × n+1 হলো কিন্তু, হ্যাঁ। তাহলে আপনারা এই যে শেষেরটা করে দেখেন তো একটু, এই যে রুমানা করে ফেলছে, বাকিটা একটু করেন। এই যে এটা, এটাও করেন একটু, শেষেরটা একটু খাতা কলমে একটু করেন আপনারা, হাতে কলমে। শেষেরটা এন এর জায়গায় হচ্ছে এনই হবে, আর এ এর জায়গায় কত হবে 2 হবে, এই যে এ এর জায়গায় 2, আর ডি কত হবে, ডি এর জায়গায় হবে এখানে হচ্ছে 2। এটাও কিন্তু ডি এর জায়গায় হচ্ছে 2 হয়েছিল, আর এটা হচ্ছে ডি এর জায়গায় কত হবে 1 হবে। রোমানা ছাড়া আর কারো কোনো রেসপন্স নাই কেন? বাকিরা কি খাতা কলম নাই সাথে? মাত্র এতজনের ক্লাসে মাত্র রোমানা করছে, আর কেউ করে নাই, মাসুম করছে 2 জন। ওকে, আপনারা করবেন, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? ঠিক আছে, কত আপনারাই বলেন, এটা তো খুব সহজ একটা প্রশ্ন, ভাইবা পরীক্ষা তো এটা জিজ্ঞেস করে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত। তাহলে আমরা তো ফর্মুলা শিখলাম একটু আগে, তাই না? 100, 100+1/2। তাহলে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে 50 × হচ্ছে 101, তার মানে হচ্ছে 5050। এই তো,
এই তো শাহনাজ আবির, ভেরি গুড, 5050, এই যে এটা ভাইভাতে জিজ্ঞেস করে। ওকে, এবার হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কি হবে। এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যাগুলোর প্রত্যেকটার বর্গ হচ্ছে স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ারের যোগফল। এটা হচ্ছে এন ইন্টু n+1 ইন্টু হচ্ছে 2n+1। এটার প্রুফ লাগবে হচ্ছে আপনার ইয়াতে রিটেনে লাগবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে রিটেনের জন্য প্রুফটা করবেন। এটা আপনার রিটেন যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, তারা এটার প্রুফটা শিখবেন রিটেনের জন্য, এবং এটাও রিটেনের জন্য। প্রিলিতে কষ্ট করে প্রুফ জানার দরকার, 9-10 এর বই আপনারা পাবেন। হ্যাঁ, ক্লাস 9-10 এর বইয়ে, এই নতুন বইগুলোতে রাখছে কিনা জানি না, ক্লাস 9-10 এর বই প্রুফগুলো আছে। তাহলে এক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনফলের যোগফল বা ঘনের যোগফল কি হচ্ছে, n × n+1/2, এটার উপর হোল স্কয়ার। এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায় যে আমরা 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস n³, এটাকে এইভাবে লেখা যায় কিনা একটু সবাই তাকান তো একটু। এইভাবে লেখা যায় কিনা একটু বলেন তো সবাই। সবাই একটু জ্ঞানের চোখে তাকান, এভাবেও লেখা যায় কিনা। এটা আরেকটা রূপ এই ফর্মুলাটা। এই যে n × n+1/2 মানে কিন্তু 1+2+3+n, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের বর্গ ওই সংখ্যাগুলোর ঘনফলের সমান আর কি। ব্যাপারটা খেয়াল করেন, তাহলে এখানে একটা মজার জিনিস তৈরি হয় কেমন, আমি যদি 1³ + 2³ দিতাম তাহলে এই পাশে লিখতাম 1+2, এটার উপরে স্কোয়ার, খেয়াল করেন। আবার আমি যদি 1³ 2³ 3³ দিতাম, এখানে দিতাম 1+2+3, এটার উপরে স্কোয়ার। দেখেন তো দুই পাশে সেম হয় কিনা। জিনিসটা অনেক মজার একটা জিনিস কিন্তু, হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন, জিনিসটা অনেক মজার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে আসি। তাহলে এটা কি হবে বলেন, আপনার আনসার এটা বলে দেওয়ার কথা, এটার আনসার কি হবে দেখে দেখে বলা যেটা, এটার আনসার দেখে দেখে বলা যায়, বলেন সবাই বলেন। ডি আনসার, ইকবাল বলছে ডি, শুভ্র বলল এ, সিয়ামে, অর্ণবে, ওকে, আবির হোসাইন এ বলছেন, নাজি এ, সোহানি। এই তো মোটামুটি সবাই ধরে ফেলছে যে এটা আনসার হচ্ছে এ, এখানে আনসার হচ্ছে এক্স। তার মানে x × x+1 × 2x+1/6। আরমিনা ইকবাল, হ্যাঁ এ হচ্ছে ভাই, সবার আনসার যারা এ দিয়েছেন তাদের আনসার সঠিক হচ্ছে। ওকে, এইবার এটার আনসার কি হবে বলেন। এটার আনসার তো দেখে বলা যায় কি হবে, একটু আগে বলে আসলাম। শুভ্র, শাহনওয়াজ, মাসুম, সুখী, নাজিব, রুমানা, মাসুম, রাফি, সি, সবাই মোটামুটি সি, জান্নাতুল, মাওয়া, মিনহাস, সবাই মোটামুটি, আবির, মার্শাল্লাহ, মোটামুটি সবাই ঠিকই বলছেন আপনারা। n × n+1/2, এটার উপরে হচ্ছে স্কোয়ার হবে। হ্যাঁ, ওকে, এবার এখানে আসেন। এইটা আপনারা একটু সলভ করেন তো, একটু সময় দিলাম আমি 1 মিনিট। এটা একটু সবাই সলভ করেন, একটু সলভ করে এটা আনসার করেন। এটা একটু সবাই সলভ করে একটু আনসার বলেন একটু সবাই। আমি পোলটা ওপেন করতেছি, এটার পোল ওপেন করে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনাদের জন্য সব করে দিব না, এটা একটু বলুন। আপনারা কি পোলটা দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন, পোলটা কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে ওকে, ঠিক আছে, এটা একটু করেন তো আপনারা নিজেরা চিন্তা করে। সময় 1 মিনিট সময়। যারা পারবে তারা 1 মিনিটে পারবে, যারা পারবে না তারা 10 মিনিটেও পারবে। আমাদের ক্লাসে এতগুলো পার্টিসিপেন্ট, মাত্র আনসার করেছে 6 জন। এটা কিন্তু খুবই দুঃখজনক, আপনাদের পারা উচিত কিন্তু। 1 মিনিট শেষ হয়েছে, আমি আরো 30 সেকেন্ড বাড়াই দিচ্ছি আপনাদের জন্য, যান, আপনাদের জন্য আরো 30 সেকেন্ড বাড়াই দিলাম।
ওকে, সময় শেষ, আমি পলটা ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ। দেখেন, আমাদের মোটামুটি সঠিক আনসার করেছেন 12 জন। 12 জন যারা মোটামুটি আমার মনে হয় এই 1540 আনসার করেছেন, এটা রাইট হয়েছে যতটুকু জানি। দেখেন আমরা এটা সলভ করি। তাহলে এটা এটা একটু দেখেন ট্রিকি। আমরা একটু ট্রিকি প্রশ্ন দিলেই কিন্তু আমরা অনেকে পারি না, ঘাবড়ায় যাই যে কি করব কি করব। খেয়াল করবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 20 স্কোয়ার, এটার ভ্যালু চাওয়া হচ্ছে। তো আমরা 2 কে কি লিখতে পারি? 2 × 1, এটা উপরে স্কোয়ার। আবার 4 কে লিখতে পারি 2 × 2, এটার উপরে স্কোয়ার। আবার এখানে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 2 × 3, এটার উপরে স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি কি, খেয়াল করবেন আপনারা, এখানে লিখতে পারি 2 × 10, এটার উপরে হচ্ছে স্কোয়ার। এখন এখান থেকে খেয়াল করবেন, আপনারা আমাকে বলেন এখান থেকে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার সবগুলা থেকে কত কমন আসে, আমাকে বলেন আপনারা কত কমন আসে, 2 স্কোয়ার আসে কিনা। তো 2 স্কোয়ার যখন কমন যায়, এখান থেকে কি থাকবে? 1 স্কোয়ার থাকবে, একটা 2 স্কোয়ার থাকবে, 3 স্কোয়ার থাকবে, 10 স্কোয়ার থাকবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এখানে থাকবে কত? 10 স্কোয়ার। এখন 2 স্কোয়ার মানে 4, ইন্টু এটার মানে কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেওয়া আছে এখানে, এই যে 385। এটার ভ্যালু হচ্ছে 385 দেওয়া আছে। তাহলে 4 × 385, এটা কত হয়? 3 × 4 = 1200। এটা কত হবে? 1200 প্লাস 4 × 8 = 32, 320 প্লাস 4 × 5 = 20। তাহলে কত হয়? 12 × 3 = 1520, আর 20 × 1540। সবাই কি ক্লিয়ার? এবার একটু সবাই বলেন ক্লিয়ার কিনা। যারা বি অপশন আনসার করেছেন তারা ঠিক করেছেন। তাহলে আমাদের এই যে এতজন ক্লাসের মধ্যে যদি 7-8 জন রাইট আনসার পারে, 10-12 জন পারে, বাকিরা যদি না পারে, তাহলে যেই 7-8 জন পারতেছে তারাই কিন্তু এগিয়ে থাকবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে কিন্তু সবাইকে প্রচুর পরিমাণে। সবাই কি ক্লিয়ার? একটু রেসপন্স দেন। ওকে, মাসুম মিনাজ, থ্যাংক ইউ, হ্যাঁ, রোমানা। ওকে, এবার আসেন আমরা গুণোত্তর ধারায় চলে আসি। সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য হচ্ছে, সমান্তর ধারায় কি থাকবে? সাধারণ অন্তর থাকবে। আর গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজের মধ্যে কি থাকবে? দুটি ক্রমিক পদের অনুপাত সর্বদা একই থাকবে। দুটি ক্রমিক পদের অনুপাত সর্বদা একই থাকবে, তাকে গুণোত্তর ধারা বলে। যেমন খেয়াল রাখবেন, 4 আর 2 এর অনুপাত কিন্তু হচ্ছে 2, 8 আর 4-এর অনুপাত হচ্ছে কিন্তু 2। তো এখানে কিন্তু অনুপাত সেম থাকছে। অর্থাৎ আমি যদি অপরভাবে চিন্তা করি যে 2-এর সাথে আমি 2 গুণ করলে পাচ্ছি 4, এই 4-এর সাথে আবার 2 গুণ করলে পাচ্ছি আমি হচ্ছে 8, 8-এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো এরপর হচ্ছে আমি 16, এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 32। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সাধারণ অনুপাত এটাকে বলা হচ্ছে। তাহলে সাধারণ অনুপাতটাকে আমরা যদি আর বলি, আর বলতেছি কেন? রেশিও হিসেবে ধরা হয়। রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাত। তাহলে অনুপাতটাকে আমরা যদি আর ধরতেছি, তাহলে প্রথম পদের সাথে মানে 2-এর সাথে যদি আমরা অনুপাত গুণ করি, 2 গুণ করি তাহলে 4 হচ্ছে। আবার 4-এর সাথে অনুপাত গুণ করলে 8 হচ্ছে। তাহলে প্রথম পদটা যদি খেয়াল করবেন আপনারা এ, তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে অনুপাত আর গুণ করবো, এখানে একটা পদ মিসিং আছে, আপনারা এটা লিখে এ আর হবে। এরপরে আর এর সাথে আবার যদি আমরা একটা আর গুণ করি তাহলে এ আর স্কোয়ার, আবার আরেকটা গুণ করলে এ আর কিউব, প্লাস ডট 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 এইভাবে। শেষ পদটা কি হবে মানে আর, মানে এন তম পদটা কি হবে খেয়াল করবেন আপনারা। আমরা যদি প্রথম পদটা বলি, প্রথম পদ কিন্তু আবার আগের মতো, প্রথম পদ এ, দ্বিতীয় পদটা কিন্তু খেয়াল করবেন আপনারা হচ্ছে এ আর। তাহলে এখানে আমরা বলতে পারি যে 2 - 1। তৃতীয় পদ আমরা বলতে পারি কি, যে এ আর, এ আর এখানে বলতে পারি আমরা হচ্ছে তৃতীয় পদটা হচ্ছে 3 - 1। তাহলে চতুর্থ পদটা আমরা কি বলতে পারতেছি? চতুর্থ পদ হচ্ছে AR⁴ - 1। তাহলে অর্থাৎ এটা ইকুয়াল টু এ আর, তারপরেরটা হচ্ছে এ আর স্কোয়ার, তারপরটা হচ্ছে এ আর কিউব। খেয়াল করবেন যখন চতুর্থ পদ দিলাম আমরা তখন 4 - 1 লিখলাম, এখানে 3 আসলো। তৃতীয় পদ দিলাম, এখানে 3 - 1 2 আসলো। তাহলে আমি যদি এবার বলি তাহলে এন তম পদটা কি হবে? এন তম পদ, তাহলে এন তম পদ হবে AR⁴ মাইনাস কি হবে 1। এই হচ্ছে এন তম পদের ফর্মুলা। তাহলে এই যে এন তম পদের ফর্মুলা হচ্ছে AR⁴ এখন আমরা যদি এন সংখ্যক পদের সমষ্টি যদি বের করতে চাই, এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে A × R⁴ নিচে R - 1, যখন আর এর মানটা 1-এর থেকে কি হবে? বড় হবে। আবার এখানে জাস্ট ফর্মুলাটা 1 - R⁴ কখন? যখন আর এর মানটা 1-এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এখন
আমার প্রশ্ন হচ্ছে এইগুলোর প্রুফ কিন্তু আছে, এগুলোর প্রুফ হচ্ছে রিটেনের জন্য আপনারা পড়বেন, প্রুফ হচ্ছে রিটেনের জন্য, প্রুফ আছে এগুলো রিটেনের জন্য, প্রিলিতে রাখবেন না এগুলো প্রুফ। তাহলে এখন আপনারা আমাকে বলেন, যদি আর এর মান ওয়ান হয় তাহলে কি সাধারণ ওই ওই ধারাটার সমষ্টি নির্ণয় করা যাবে নাকি যাবে না? একটু বলেন সবাই, আর এর মান যদি ওয়ান হয় তাহলে ওই ধারাটার কি সমষ্টি নির্ণয় করা যাবে না যাবে না? সৌরভ ঘোষ, শাহনওয়াজ, রাফি সবাই যাবে না যাবে না, ইনফাইনাইট, মিনহাস বলছে যাবে, আচ্ছা, নাজি বলছে যাবে না, আচ্ছা ওকে, আমরা দেখি। আমরা একটা ধারা লিখলাম মনে করেন, আমরা ধারা লিখলাম মনে করেন, ধারাটা হচ্ছে এরকম, যে এস ইকুয়াল টু এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এরকম লিখলাম প্লাস এ। এইখানে আপনারা খেয়াল করেন তো, এদের মধ্যে সাধারণ অনুপাত মানে এ কে যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান, আবার এই এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান, এখানেও ওয়ান এখানেও ওয়ান, রাইট? তাহলে এখানে কিন্তু আর এর ভ্যালু কিন্তু হচ্ছে ওয়ান। তাহলে এখানে কি বলা যাচ্ছে না, এটা সমষ্টি বের করা যাচ্ছে না যে এখানে কত হবে? যদি আমরা বলি পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা আছে এখানে কয়টা, তিন চার পাঁচটা পদ, রাইট? তাহলে পাঁচটা যদি পদ থাকে তাহলে এটার সমষ্টি কত হচ্ছে, পাঁচ এ। যদি বলা হতো যে পদ সংখ্যা এন সংখ্যক থাকবে, তাহলে পদ সংখ্যা যদি এন সংখ্যক থাকে তাহলে এখানে কি হবে, এন এ, খেয়াল করবেন, পাঁচটা পদ থাকলে ফাইভ এ, এন সংখ্যক পদ থাকলে হচ্ছে ফাইভ। তাহলে এইটা হচ্ছে হবে কখন, যখন আর ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এই বিষয়টা আপনারা কি ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে আর এর মান যদি ওয়ান হয় তাহলে তখন সমষ্টিটা আমরা কিভাবে বের করবো? তখন আমরা এই ফর্মুলায় আমরা আর এর মান ওয়ান বসাবো না, এই ফর্মুলায় যদি আর এর মান ওয়ান বসাই তাহলে তো ইনফাইনাইট হয়ে যাবে, অসীম হয়ে যাবে। কিন্তু বাস্তবে আর এর মান যদি ওয়ান হয়, কয়টা পদ আছে, তাহলে আমরা সেখান থেকে ওই ধারার মানটা বের করতে পারি। সবাই আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা। অনেকে মনে করে যে আর ওয়ান হলে যে সমষ্টি বের করা যাবে না, এটা ভুল কথা, সমষ্টি বের করা যাবে, হ্যাঁ। ওকে, আমরা এবার এখানে আসি। তাহলে গুণোত্তর ধারায় আমরা বললাম এই ধারাটির পঞ্চম পদ কত, খেয়াল করবেন আপনারা। তাহলে এই ধারাটির পঞ্চম পদ কত, তাহলে এই ধারার আগে অনুপাতটা কত এটা বলেন। আমরা যদি এটাকে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটার আর ইকুয়াল টু কত হবে, সাধারণ অনুপাত কত হবে বলেন? -√3, রাইট, ভেরি গুড মাসুম, -√3। তাহলে একটা ব্যাপার এবার এইভাবে চিন্তা করবেন আপনারা, যে আমরা যদি এটাকে -√3 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা -1 পাই, -1 পাবো। -1 কে যদি আমরা -√3 দিয়ে গুণ করি, এই যে -√3 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে কি √3। এইটাকে যদি আবার -√3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাবো হচ্ছে -3। এইটাকে যদি আবার একটা আমরা -√3 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 3√3। তাহলে এই 3√3টাই হচ্ছে, এইটাই হচ্ছে পঞ্চম পদ, খেয়াল করবেন আপনারা। সবাই কি বুঝছেন না বুঝেন না এটা? আমি খুব শর্টকাট আকারে দেখালাম, সবাই কি বুঝছেন না বুঝেন নাই? এটা খুব শর্টকাট, যে আমরা যদি সাধারণ অনুপাত দিয়ে গুণ করি, সাধারণ অনুপাতটা দেখলাম আমরা আর হচ্ছে -√3, তাহলে এটাকে -√3 দিয়ে গুণ করলে -1 হয়, এটাকে আবার -√3 দিয়ে গুণ করলে √3 হয়, এটাকে আবার -√3 দিয়ে গুণ করলে -3 হয়, এটাকে আবার -√3 দিয়ে গুণ করলে 3√3 হয়। মর্জিনা খাতুন বুঝে নাই, আচ্ছা। মর্জিনা খাতুন দেখেন, আমরা যদি এরকম হয় যে 2 4 6 8, তারপর হচ্ছে 16, আমরা কি করি, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4, সরি এটা এটা হবে না, 4 কে আবার 2 দিয়ে গুণ করলে 8 হয়, 8 কে আবার 2 দিয়ে গুণ করলে কি হবে, 16 হবে, 16 কে 2 দিয়ে গুণ করলে আবার কি হবে, 32 হবে। এইভাবে কিন্তু পদগুলো যাচ্ছে। তাহলে এখানে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত 2, এখানে সাধারণ অনুপাত হচ্ছে -√3। তাহলে -√3 দিয়ে এটাকে গুণ করলে -1 হবে, -1 কে আবার -√3 দিয়ে গুণ করলে √3 হবে। √3 কে যদি আমি আবার -√3 দিয়ে গুণ করি, এই যে √3 ইন্টু -√3, তাহলে দুইটা √3 মানে কত হবে, 3, আর সাথে একটা মাইনাস হলো। তাহলে -3 কে আবার যদি আমরা কি করি, -√3 দিয়ে গুণ দেই, খেয়াল করবেন, -3 কে -√3, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর 3 আর √3 মিলে হচ্ছে 3√3। এটা হচ্ছে শর্টকাট। এখানে এ কত আপনারা বলেন, এ হচ্ছে 1/√3। ডিটেলস যদি আমরা করতাম, পঞ্চম পদটি কত, তাহলে হচ্ছে ফিফথ পদ। পঞ্চম পদ কি হতো, এ r⁵ মাইনাস হচ্ছে 1। তাহলে এ এর ভ্যালু কত, এর ভ্যালু 1/√3। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে -√3। 5 থেকে 1 গেলে হচ্ছে 4। এটা হচ্ছে ডিটেলস পদ্ধতি, 1/√3। আর এখানে √3, চারটা √3 পাওয়ার, খেয়াল করবেন, মাইনাসটা হয়ে যাবে, এই যে মাইনাসটা হয়ে যাবে, জিওর পর থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ। আর √3 চারটা, এই যে চারটা √3,
এই দুইটা রুট থ্রি মানে একটা থ্রি, আর এই দুইটা রুট থ্রি মানে একটা থ্রি, খেয়াল করবেন আপনারা। অথবা আমরা এইভাবেও করতে পারি যে একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কেটে গেল, এখানে রুট থ্রি থাকে কয়টা, মোট তিনটা রুট থ্রি, এই যে তিনটা রুট থ্রি থাকবে। তিনটা রুট থ্রি দুইটা মিলে হচ্ছে থ্রি রুট থ্রি। এই হচ্ছে ডিটেলস পদ্ধতি। মর্জিনা ক্লিয়ার কিনা? মর্জিনা খাতুন। ওকে, আমরা এবার এখানে আসি। হ্যাঁ, একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদ বলা হচ্ছে যেটা, পঞ্চম পদ বলা হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় পদ যদি বলা হয় তাহলে এ আর টু দা পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে -48। এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর এই পাশে পঞ্চম পদ, তাহলে এ আর টু দা পাওয়ার 5 - 1 ইকুয়াল হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ আর ইকুয়াল টু -48। আবার এখান থেকে আমরা বলতে পারি যে এ আর টু দা পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 3/4। আমরা খেয়াল করবেন, আমরা কি করব, এটা এক নাম্বার, এটা হচ্ছে নাম্বার টু। তাহলে আমরা টু কে যদি আমরা ভাগ করি, কি দিয়ে ভাগ করি, ওয়ান দিয়ে ভাগ করি। টু কে ওয়ান দিয়ে, খেয়াল করবেন, টু কে ওয়ান দিয়ে ভাগ করলে কি হয়, এ আর টু দা পাওয়ার 4 বাই হচ্ছে এ আর টু হচ্ছে ছিল হচ্ছে 3/4। এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে এর নিচে চলে যাবে 1/-48। খেয়াল করবেন আপনার, তাহলে এখান থেকে কি হচ্ছে, আর কিউব, আর এখানে 3 × 16 = 48। এখানে হচ্ছে 3 × 16 = 48, 4 × 16 = 64, এই যেটা, এটা কত হবে, -1/4। এটার উপরে আমরা কিউব দেবো, 4 × 4 = 16, 4 × 16 = 64, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে -1/4। এই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। প্রশ্নের মধ্যে সাধারণ অনুপাত হচ্ছে আর ইকুয়াল টু হবে -1/4। মাসুম থ্যাংক ইউ, সিয়াম থ্যাংক ইউ, এবং আরো যারা আনসার করেছেন থ্যাংক ইউ। এবার এখানে দেখেন বলা হচ্ছে এই ধারাটির কোন পদ 8√2 হবে। তাহলে আবার আগের মতো আমরা এখানে জানি না যে কোন পদ 8√2। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা গুণোত্তর ধারা, এটাকে যদি √2 দিয়ে গুণ করি তাহলে 1 হয়, এটাকে আবার √2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, √2 হয়। তাহলে আমরা কোন পদ 8√2 আমরা জানি না, ধরি n তম পদ, n তম পদ 8√2, আমরা এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে n তম পদের ফর্মুলা হচ্ছে এ আর টু দ্য পাওয়ার n-1, এখানে হচ্ছে 8√2। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বসাই দিব, এ মানে হচ্ছে 1/√2। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে, যে এগুলো হচ্ছে আর, আর হচ্ছে √2, এখানে হচ্ছে n-1, 8√2। এই তো, তাহলে এই √2টা এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে মাল্টিপ্লাই হলে কি হবে, n-1, এই পাশে মাল্টিপ্লাই হলে 8 ইন্টু হচ্ছে √2, এটা হচ্ছে √2 মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, খেয়াল করবেন। তাহলে আমরা এই এইট কে কি করতে পারি, এটা অনেকভাবে করা যায়, এই জায়গায় ক্যালকুলেশনটা অনেকে এটা বুঝতে হয়তো অসুবিধা পড়বে, যে আটকে আমরা কি করতে পারি, আটকে এভাবে বলা যায় যে 4 × 2 = 8, আবার হচ্ছে 2 × 2 = হচ্ছে কত, 4। এই যে কয়টা দুই, একটা দুইটা তিনটা দুই, তার মানে √2 কয়টা আসবে, 6টা আসবে, ডাবল। তাহলে আমরা এখানে এটাকে কি বলতে পারি যে 8-এর জন্য √2 6টা, আর এখানে হচ্ছে দুইটা, তাহলে মোট √2 দা পাওয়ার কত হবে, 8। সবাই কি এটা ক্লিয়ার কিনা? 8-এর জন্য আমাদের √2 আসবে কয়টা, এটার জন্য দুইটা, দুইটা চারটা এখানে, আর এখানে হচ্ছে এইটার জন্য, 8-এর জন্য আসবে হচ্ছে, এটার জন্য দুইটা আসবে, তো √2 ইন্টু হচ্ছে √2, এটার জন্য √2 ইন্টু √2, তাহলে 1 2 3 4 5 6, 6টা হবে এখানে। সরি, এটা 6 হবে এখানে। হ্যাঁ, এটা 6 হবে। ওকে, এখানে 8-এর জন্য এই যে টু, √2 কয়টা, দুইটা চারটা দুইটা 6টা, আর এখানে 7টা আর একটা 8টা। সরি, আমি কি করলাম, এখানে √2 কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6, 8টা, ঠিকই লিখছিলাম তো, ঠিকই লিখছিলাম শুরুতে আমি, শুরুতেই ঠিক লিখছিলাম। হ্যাঁ, তার মানে আমাদের কত হবে, n-1 ইকুয়াল টু হচ্ছে 8, দেয়ারফর n ইকুয়াল টু হচ্ছে 9। এটা হচ্ছে আনসার, এই যে √2 বেস আর বেস মিলে গেল, তার মানে হচ্ছে n-1 ইকুয়াল টু হচ্ছে 8। শিউলি খাতুন এটা বুঝেন নাই, আচ্ছা ওকে। শিউলি খাতুন একটু দেখেন, এই যে √2 নিচে আছে, এই √2টা এই √2-র সাথে গুণ হয়ে যাচ্ছে, এই যে 8√2 তার সাথে আরেকটা √2, এই যে গুণ হয়ে গেল এখানে।
এখন আমরা যদি এটাকে রুট, দুইটা রুট টু মিলে নিই, এটুকু আপনারা দেখেন, আমি আবার ডিটেলস লিখতেছি, এটা অনেকে বুঝতে যাদের সমস্যা হচ্ছে, আমি এখানে ডিটেলস বলতেছি আরো। এইটুক পর্যন্ত সবাই বুঝছে আমার বিশ্বাস, যে এই যে 1/√2, রুট টুটা উপরে গিয়ে 8√2 সাথে গুণ হবে, তাহলে 8√2 ইন্টু হচ্ছে √2, এইটার মানে কত হবে 8, দুইটা √2 মানে একটা 2, তার মানে 16। এই পর্যন্ত মনে হয় সবাই বুঝছে। তাহলে 16কে আমরা কিভাবে ভাঙাবো, 16 মানে হচ্ছে 2 × 8, 8কে ভাঙাবো 2 × 4, 2 কে আবার ভাঙাবো হচ্ছে 2। এবার খেয়াল করেন এখানে আপনারা 2 হইছে একটা ইন্টু একটা আর একটা আর একটা, অর্থাৎ 16 এটা ইকুয়াল টু কি লেখা যায়, যে 2 × 2 × 2 × 2। এই একটা 2 মানে √2 কয়টা, দুইটা √2। আবার একটা 2 মানে কয়টা √2, দুইটা √2। পরের 2টা মানে দুইটা √2। আবার পরের 2টা মানে √2 হচ্ছে দুইটা। তাহলে মোট √2 কয়টা হলো এখানে খেয়াল করবেন আপনারা, √2 টু দা পাওয়ার হচ্ছে 8। এইভাবে ব্যাপারটা কিন্তু আসছে, আমি ডিটেলস একবার বলে দিলাম, হ্যাঁ। শিউলি ক্লিয়ার কিনা এখন? শিউলি ক্লিয়ার কিনা? ওকে, আপনারা আসেন, এখানে একটা পল কোশ্চেন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি, এটা আপনারা একটু করেন। পল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি, থার্ড পল এটা। একটু দেখতে পাচ্ছেন আপনারা পল কোশ্চেনটা? একটু দ্রুত সলভ করেন প্লিজ। 27 সেকেন্ড চলে গেছে, 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে আনসার করবেন। পাঁচ আনসার, সিয়াম বলছে 5, শুভ্র বলছে হচ্ছে 5। ওকে, আমরা দেখি। ওকে, হ্যাঁ, বলটা ক্লোজ করে দিচ্ছি, আমরা দেখি কত আনসার। 5, 21 জন 5 আনসার করেছে, 3 জন 12 আনসার করেছে এবং একজন 10 আনসার করেছে। দেখি। ওকে, কি হয় আনসার দেখি আমরা। বলা হচ্ছে তৃতীয় পদটা হচ্ছে 20, তাহলে আমরা দেখবো a r 3 - 1, এটা হচ্ছে 20, অর্থাৎ ar² হচ্ছে 20। আর এই পাশে ষষ্ঠ পদটা, তাহলে ar⁻6 - 1 মানে হচ্ছে 160। এখান থেকে আমরা বলতে পারি ar⁻5 = হচ্ছে 160। তাহলে আমরা বলছিলাম এটা 1 নাম্বার, ঠিক আছে, আর এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা 2 ভাগ হচ্ছে 1 দিব, 2 ভাগ হচ্ছে 1। 2 ভাগ 1 করলে এ কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে r³ 160 কে 20 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 2³ তারপর আর এর ভ্যালু হচ্ছে কত, 2। এটা হচ্ছে আর এর মান। তাহলে প্রথম পদটা কত, 1 হতে পাই। তাহলে 1-এ আমরা এ এর ভ্যালুটা, আর এর মানটা 2 বসাই দিই, তাহলে a × 2² মানে 4, 20, দেয়ারফর a হচ্ছে 5। এই হচ্ছে যারা সঠিক আনসার দিয়েছেন 5, তাদেরটা রাইট হয়েছে, বাকিরা ভুল করছে, হ্যাঁ? শুভ্র এবং সিয়াম, থ্যাংক ইউ ভাই। ওকে, এবার আমরা দেখি এখানে একটা দেখেন n সংখ্যক পদের যোগফল কত হবে। তাহলে n সংখ্যক পদের যোগফল এই জায়গাটায়, বলেন তো এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, আগে এটা বলেন। তাড়াতাড়ি বলেন, এটা কি সমান্তর না গুণোত্তর? গুণোত্তর ধারা। ওকে, ইকবাল, রাফি, সৌরভ, হ্যাঁ, ভেরি গুড, গুণোত্তর ধারা। আচ্ছা, এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যদি গুণোত্তর ধারা হয়, তাহলে r কত হয় খেয়াল করবেন, যে -1 ভাগ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ছোট, আপনারা খেয়াল করেন এটা কিন্তু 1-এর থেকে ছোট। ওকে, তাহলে এখানে কত হবে, হচ্ছে 1। তাহলে আমাদের বলা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি একটা ফর্মুলা পেলাম, যে s = a, যেহেতু আটটা আটটা বলা হচ্ছে যে এই যে 1-এর থেকে ছোট, তাহলে 1 1-এর থেকে ছোট, তাহলে 1টা সামনে থাকবে, 1 - r⁻n
বাই হচ্ছে ওয়ান মাইনাস আর। যখন এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আর এর ভ্যালুটা লেস দেন ওয়ান থাকবে, এইটা শর্ত মানলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। যেহেতু আর এর ভ্যালু মাইনাস ওয়ান, ওয়ানের থেকে ছোট, তাই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এখন আমরা এখানে এ এর ভ্যালু বসাই দিই। এ এর ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান মাইনাস, এখানে হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা বসাই দিই আমরা। আর এর ভ্যালু বসাই দিই, আর এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এন এর ভ্যালু থাকলো, এখানে হচ্ছে ওয়ান মাইনাস আর এর ভ্যালু মাইনাস ওয়ান বসাই দিলাম। তাহলে কি আসলো খেয়াল করবেন আপনারা, হাফ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন। এইটা হচ্ছে আনসার। দেখেন আনসার হচ্ছে হাফ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন, এইটা হচ্ছে আনসার। আচ্ছা, এখানে একটা সহজ জিনিস আপনারা একটু চিন্তা করেন, ম্যাথটা কতটা ইন্টারেস্টিং। যদি দুইটা পদ হয় উত্তর কি হবে একটু বলেন আপনারা, দুইটা পদ হলে উত্তর কি হবে, মানে জোড় সংখ্যক পদ হলে উত্তর কি হবে? আর যদি বিজোড় পদ হয়, যখন আমি তিনটা পদ নিব, তখন কি হবে? আমি যদি এই পর্যন্ত নিতাম তখন উত্তর কি হতো? তখন ওয়ান। আবার জোড় সংখ্যক পদ নিলে উত্তর হচ্ছে জিরো। আর আমরা যদি হচ্ছে বিজোড় সংখ্যক নিই তাহলে উত্তর হচ্ছে ওয়ান। অর্থাৎ এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে এন যদি জোড় বসাই আমরা, এন জোড় হলে সাম কি হবে? এখান থেকে সাম ইকুয়াল টু হবে জিরো। এন বিজোড় হলে, বিজোড় হলে সাম ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান। তাহলে এই ব্যাপারটা আপনারা খেয়াল করেন তো ভাই, এই যে রাশিটা, এটার মধ্যে এন এর মান চার বসায় দেখেন তো, আর পাঁচ বসায় দেখেন তো কি আসে একটু দেখেন, একটু সবাই একটু খাতা কলমে। এই যে আমরা বলতেছি যে সাম হচ্ছে এটা, এই রাশিটাতে এন এর মানটা একবার চার বসান একবার পাঁচ বসান, দেখেন কি আসে। এই রাশিটার মধ্যে এন এর মান চার বসান একবার, পাঁচ বসান একবার, দেখেন কি আসে। চার বসালে কি হয়, পাঁচ বসালে কি হয়? সবাই কি ক্লিয়ার? যদি আমরা জোর বসাই তাহলে জিরো আসবে, যদি জোর বসাই তাহলে জিরো আসবে, বিজোড় বসালে ওয়ান। সবাই কি ক্লিয়ার কিনা বলেন একটু, জাস্ট বলেন যে ক্লিয়ার সবাই। এই ম্যাথটা একটা সময় যখন বুয়েটে এমসিকিউ পরীক্ষা হতো আপনার, যখন বুয়েটে এমসিকিউ পরীক্ষা হতো, তো বুয়েটে এমসিকিউ পরীক্ষা হওয়ার সময় এই ম্যাথটা বুয়েটে আসছিল। এই ম্যাথটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল বুয়েট অ্যাডমিশন টেস্টের এটা কোশ্চেন, বুঝছেন? কিন্তু ম্যাথটা বেসিক একটা জিনিস। ওকে, এবার এখানে আসেন। বলা হচ্ছে এই ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত? তাহলে এখানে আপনারা বলেন এটা কি সমান্তর না গুণোত্তর? দেখেই তো বোঝা যায় এটা সমান্তর না গুণোত্তর। এটা দেখে বলা যায় যে এটার প্রথম পদ হচ্ছে এ। এটা হচ্ছে সাধারণ অন্তর আছে এখানে একটা, সাধারণ অন্তর হচ্ছে এটা কত হবে, হাফ ভাগ ওয়ান, এটা হচ্ছে হাফ। এই হাফ ভ্যালুটা কার থেকে ছোট? এই ভ্যালুটা হচ্ছে লেস দেন হচ্ছে ওয়ান, ওয়ানের থেকে ছোট, রাইট? এটা একটা গুণোত্তর ধারা, দেখে চিনা যায়। তাহলে এটা যেহেতু ওয়ানের থেকে ছোট, তাহলে আমরা এটার আটটা পদের সমষ্টি, তাহলে হচ্ছে এস এইট, আটটা পদের সমষ্টি এ। তাহলে আমরা ওয়ানের থেকে যেহেতু এটা ছোট, ওয়ানটা সামনে আসবে, মাইনাস আর টু দা পাওয়ার এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে আর। এটা হচ্ছে আমরা এন এর জন্য এই ফর্মুলাটা আমরা লিখবো এটা। আমরা আটটা পদের সমষ্টি চাচ্ছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা এন এর জন্য এই ফর্মুলা। তাহলে ওকে, আট যদি বসাই, এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে হাফ। তাহলে আইন এর মান বসাই দিব হচ্ছে আমরা আট। তাহলে ওয়ান মাইনাস এখানে হচ্ছে হাফ বসাই দিলাম। তাহলে ওয়ান থেকে হাফ গেলে হাফ থাকবে, এটা উপরে উঠে গেলে থাকবে হচ্ছে টু। খেয়াল করবেন আপনারা, টু। এইবার থাকলো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু টু দা পাওয়ার এইট, এই যেটা। মানে এটা সমাধান করলে কত হবে? দেখেন টু টু দ্য পাওয়ার এইট, টু টোয়েন্টি, টু টু দ্য পাওয়ার এইট কত হবে একটু বলেন সবাই, টু টু দ্য পাওয়ার এইট কত হবে? এখানে টু থাকলো, টু টু দ্য পাওয়ার এইট কত হবে? 256, রাইট? তাহলে 256 থেকে যদি আমরা এক মাইনাস করি, 256 থেকে আবারও খেয়াল করবেন, 256 এক মাইনাস করলে আমরা, আমি একবারে যদি আনসার লিখে, আচ্ছা ভাঙাই করে দিচ্ছি, 255 আর এখানে 256, তাহলে 255 আর এখানে হচ্ছে 128, ভাঙাই করে দিলাম বোঝার জন্য। তাহলে 255 বাই 128, এটা হচ্ছে নাম্বার ঘ। নাজি মিনহাজ, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। 255 বাই 128, শুভ্র, থ্যাংক ইউ। এবার এখানে আসেন, এই ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ। এটাও নাইন টেনের বইয়ে আছে, ক্লাস নাইন টেনের বইয়ে। তো এই এই ধরনের ম্যাথ যখন খেয়াল করবেন, এই যে ফাইভ, ফাইভ ফাইভ, তিনটা ফাইভ, এটা কিন্তু ফাইভ না দিয়ে সেভেন, সেভেন সেভেন, ট্রিপল সেভেন, আবার এটা টু, টু টু, ট্রিপল টু, এইভাবে থাকতে পারে। তো এই ম্যাথ ধরনের ম্যাথ আসলে আহ সলভ করার স্টাইলটা কি হবে দেখেন। এটা এস ইকুয়াল টু আমরা ধরে নিই হচ্ছে ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ ফাইভ ফাইভ
প্লাস এরকম এন সংখ্যক এন তম পদ পর্যন্ত, এন তম পদ পর্যন্ত। ঠিক আছে। তো এখানে আমরা যেটা করি, শুরুতে একটা যদি ফাইভ কমন নেই, এটা কি হয়, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ওয়ান। একটু হল্ড করেন তো, আমার ল্যাপটপ কানেক্ট নাই, আমি একটু প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আসেন আমরা এখানে দেখি, আমরা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস হচ্ছে ওয়ান 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 প্লাস এরকম এরকম থাকবে। ওকে। তো এখানে যে কাজটা আমরা করব, যে এটার যখন আমরা এটাকে যদি বলি, যে শুরুতে যদি বলি যে ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ ফাইভ ফাইভ, এই ধারাটাকে সমান্তর না গুণোত্তর যদি প্রশ্ন করা হয়, আমাকে একটু সবাই উত্তর দেন, একটু এটা কি সমান্তর না গুণোত্তর? একটু দ্রুত রেসপন্স করেন সবাই। ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ ফাইভ ফাইভ, এটা কিন্তু ডিরেক্ট যদি আমরা বলি এই ধারাটা সমান্তর না গুণোত্তর, এই ধারাটা কিন্তু সমান্তর না গুণোত্তর না, কোনো কোনো ধারাই না এটা। সমান্তর না গুণোত্তর না, যারা বলতেছেন এটা গুণোত্তর তারা ভুল বলতেছে। এই ধারাটা সমান্তর না গুণোত্তর না। আমরা 55কে এখানে 5 দিয়ে ভাগ করলে 11 হয়, এইটাকে কি 55 দিয়ে ভাগ করলে এখানে কি 11 হয়? এটা কি 11 হয় দেখেন তো সবাই। ট্রিপল ফাইভ 555 কি 55 দিয়ে ভাগ করলে 11 আসে? দেখেন তো একটু সবাই। আসে? আসে না। মিনাস বলছে, ভেরি গুড। তো যেহেতু এখানে সাধারণ অন্তর নাই, আবার সাধারণ অনুপাতও নাই, তার মানে এটাকে আমরা হচ্ছে সমান্তর বা গুণোত্তর কোনো ধারাই বলতে পারবো না। এখন ম্যাথটা যদি সলভ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে একটু বিউটিফাই করতে হবে। এটাকে বিউটিফাই করে এটাকে আমাদেরকে একটা ধারার ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেটা হতে পারে সমান্তর বা গুণোত্তর। তো এই ধরনের ম্যাথগুলো সাধারণত গুণোত্তর ধারায় চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি একটা ফাইভ কমন নিলে আমরা এরকম একটা ফরম্যাট পাই। এটাও কিন্তু এখনো সমান্তর গুণোত্তর কোনোটাই হয় নাই, এই যে এই ধারাটা। এবার যদি আমরা আরেকটা কাজ করি, যে নাইন দিয়ে ভাগ করলাম, নাইন দিয়ে যখন ভাগ করবো, তার মানে এটাকে আবার নাইন দিয়ে পুরোটাকে কি করবো, গুণ করবো। তাহলে গুণ করলে হবে নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 প্লাস প্লাস হচ্ছে এন তম পদ পর্যন্ত। খেয়াল করবেন আপনারা, নাইন দিয়ে ভাগ করলাম, আমার নাইন দিয়ে গুণ করলাম। এখন এই 5/9, এই নাইনটাকে আমি কি লিখতে পারি, নাইনটাকে আমি লিখতে এরকম লিখতে পারি কিনা, যে 10 - 1 প্লাস, এরপরে 99টাকে আমি লিখতে পারি যে 100, মানে 10² - 1। এরপরে 999টাকে আমি 10³ 1000 - 1 প্লাস এইভাবে লিখতে পারি কিনা, 10⁻n - 1। এইভাবে কি লেখা যায় না যায় না, একটু বলেন আমাকে সবাই। লেখা যায় না? যায়। ওকে। এখন আবার খেয়াল করবেন যে এই 5/9 থাকলো। এবার আমি টেনের ধারাগুলোকে আলাদা করলাম, টেনের ধারাগুলোকে। তাহলে টেনের ধারাগুলোকে যদি আলাদা করি, তাহলে 10 + 10² প্লাস 10³ প্লাস, না অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে হইতো না। এই কারণে হইতো না, জান্নাতুল মাওয়া, আমাদেরকে টেনের সাথে সম্পর্কটা করতে হবে। টেনের সাথে যদি সম্পর্কটা আনতে চাই, তাহলে নাইনকে নিয়ে আসতে হবে এখানে। টেনের সাথে সম্পর্কটা আনতে গেলে নাইনকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে +10⁻⁴ হচ্ছে এন। খেয়াল করবেন আপনারা, এরকম থাকলো, এরকম থাকলো। এখন আমাকে বলেন মাইনাস, এইখানে একটা ওয়ান বিয়োগ হচ্ছে, এখান থেকে একটা ওয়ান, দুইটা ওয়ান, এখানে একটা ওয়ান, তিনটা ওয়ান। তাহলে এইরকম কতগুলো ওয়ান থাকবে, একটু আমাকে বলেন। কতগুলো ওয়ান থাকবে? এন সংখ্যক ওয়ান। তাহলে এন সংখ্যক ওয়ান মানে n × 1। এইটা হচ্ছে মাইনাস হবে, এন সংখ্যক ওয়ান। ভেরি গুড। তাহলে -n × 1, এন সংখ্যক ওয়ান থাকবে। এবার এখান থেকে আপনারা খেয়াল করবেন যে 5/9, এইবার বলেন তো আমাকে সবাই একটু ঠান্ডা মাথায়, এইবার এইটা একটা সিরিজ হয়েছে, খেয়াল করেন তো, এটা একটা সিরিজ। এটা কি সমান্তর সিরিজ না গুণোত্তর সিরিজ? বলেন এবার, এটা কি সমান্তর না গুণোত্তর? গুণোত্তর, রাইট। এটা যদি গুণোত্তর সিরিজ হয়, তাহলে এটা গুণোত্তর সিরিজের প্রথম পদটা কি হবে?
এটা যদি গুণোত্তর সিরিজের প্রথম পদ হচ্ছে এ 10, এটা সাধারণ উত্তর কি হবে? এ ইকুয়াল টু হচ্ছে 10, এটা সাধারণ উত্তর আর ইকুয়াল টু 10, যেটা ওয়ানের থেকে কিনা বড়, রাইট? আর হচ্ছে 10, এ হচ্ছে 10, ওয়ানের থেকে বড়। তাহলে ওয়ানের থেকে বড় হলে ফর্মুলা দিব আমরা আর টু দা পাওয়ার এন। খেয়াল করবেন আপনারা, আর টু দা পাওয়ার হচ্ছে এন। তাহলে আর এর মান হচ্ছে 10, আমরা 10 বসাই দিই, একবারে বসাই দিচ্ছি আমি। আমি একবারে বসাই দিচ্ছি, তাহলে 10 টু দা পাওয়ার হচ্ছে এন মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে 10 মাইনাস হচ্ছে 1, মাইনাস এর পাশে হচ্ছে এন। এই তো, এই পর্যন্ত থাকলো। এরপর আপনারা খেয়াল করেন, এখানে যে 10 - 1 মানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 10 থাকলো। তাহলে 5 × 10 হচ্ছে কত হবে? এটা 50 ভাগ 9 থেকে এখানে হচ্ছে 9, 9 9 হচ্ছে কত হবে? এটা 81। আর এখানে হবে 10 টু দা পাওয়ার এন মাইনাস হচ্ছে 1, মাইনাস এখানে এই যে এন এর সাথে এই যে 5/n টা যদি গুণ হয় তাহলে হচ্ছে 5n বাই হচ্ছে 9। এই হচ্ছে আমাদের আনসার। আপনারা দেখেন এই আনসার অপশন কোথায় আছে, এই আনসার অপশন কত নম্বরে আছে একটু দেখেন। দেখা যায় আনসার অপশন কত নম্বরে আছে? গ নম্বরে। মিনহাজ, ভেরি গুড, এক্সিলেন্ট। শুভ্র বলছে, নাজি, মিনহাজ, শুভ্র, রোমানা। হ্যাঁ, এক সি নাম্বার। এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আনসার। কি ম্যাথটা কি আপনাদের কাছে খুব কঠিন লাগলো? এটা ম্যাথটা কি খুব কঠিন? ওকে, এবার আমরা আসি। আমাদের যদি এরকম হয়, একটু টাফ না? আচ্ছা, এবার আমরা আসি, যদি অসীম ধারা হয়, খেয়াল করবেন, অসীম ধারার অসীমিত সমষ্টি, যে অসীম ধারার অসীমিত সমষ্টি। তো একটা ধারা, খেয়াল করবেন আপনারা, আমরা যদি বলি এরকম একটা ধারার কথা বললাম যে এস ইকুয়াল টু, এরকম বললাম যে 2 + 4 + 6 +... এটার সমষ্টি কত? এটার সমষ্টি কত হবে বলেন? এটার সমষ্টি বলেন একটু তাড়াতাড়ি সবাই, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ। এটার সমষ্টি কত? এটার সমষ্টি কিন্তু প্লাস, আমরা যদি বলি ম্যাথের ভাষায় যদি বলি তাহলে এটা প্লাস ইনফাইনাইট। আর যদি নর্মাল মানুষের ভাষায় বলতে চাই তাহলে বলবো যে এটার সমষ্টি নির্ণয় করা সম্ভব না। সোজা কথা, ম্যাথের ভাষা হচ্ছে প্লাস ইনফাইনাইট। আচ্ছা, এবার যদি এটা বলা হয়, এইরকম যদি বলা হয় যে 2 + 2 + 2 এইটার সমষ্টি কত? এইটার সমষ্টি কত? এটা 2n। শাহনওয়াজ রহমান বলছে 2n হবে। এটা এটা কি 2n? মাসুম বলছে অসীম। আর বাকিদের কোনো, মাসুম আর শাহনওয়াজ দুইজন কথা বলতেছে, বাকিদের কোনো রেসপন্স নাই। শুভ্র বলছে ইনফাইনাইট। ওকে, এটাও কিন্তু অসীম হবে, এটাও ম্যাথের ভাষায় এটাও অসীম। ঠিক আছে, এটাও ম্যাথের ভাষায় অসীম বা ইনফাইনাইট। আর সাধারণ মানুষ ভাবে মানে বাংলা কথায় যদি বলতে চাই, তার মানে এটারও সমষ্টি নির্ণয় করা সম্ভব না। এখন যদি এরকম একটা ধারার কথা বলা হয়, খেয়াল করবেন যে 1 প্লাস, আমরা যদি বলি যে 1/2 +1/4 +1/8 প্লাস, এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা যখন 4-এর সাথে 2 যোগ করতেছি 6, আর এটা 6 মিলে 12, প্লাস এরপরে আবার হচ্ছে আপনার হচ্ছে 12 আসবে 24, এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। তো এই বাড়া ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ডাইভার্জিং বলি ম্যাথের ভাষায়, এটাকে বলে হচ্ছে ডাইভার্জিং। ডাইভার্জিং, এটাও ম্যাথের ভাষায় আমরা এটাকে বলা হচ্ছে ডাইভার্জিং। এইখানে আপনারা খেয়াল করবেন, এখানে টু 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 বাড়তেছে, কিন্তু বাড়তেছে কন্টিনিউয়াস। এইখানে খেয়াল করবেন আপনারা যে 1, এরপরে হচ্ছে কত? এটা হাফ। তাহলে 1, এরপরে হচ্ছে 0.5, এরপরে হচ্ছে 0.25, এরপরে হচ্ছে 0.25 এর আমরা যদি আরো হচ্ছে বলি যে কত হবে, 0.25 কে যদি আমরা অর্ধেক করি, 0.075, খুব সুন্দর, রাইট? 0.25 কে যদি আমরা অর্ধেক করি কত আসে? 0.125। 0.25 কে অর্ধেক করলে কত হয়? 0.125। ওকে, 0.125, রাইট? এইটাকে আমরা এইভাবে দেখেন তো আপনারা একটু মনোযোগ দিয়ে, ধীরে ধীরে এই ভ্যালু গুলো এদিকে কমতেছে কিনা, ডিক্রিজিং কিনা বলেন তো, এগুলো ধীরে ধীরে কমতেছে কিনা? এগুলো ডিক্রিজিং, রাইট? ধীরে ধীরে কমতেছে। তাহলে আমরা ধীরে ধীরে কমতে কমতে, আমরা যেমন এখান থেকে তিনটার যদি সমষ্টি বের করি তাহলে 1.5, 0.25 এই পর্যন্ত হলো। এই পর্যন্ত যদি আমরা অ্যাড করি, তাহলে অ্যাড করলে আমরা কি বলতে পারি? 1.75। খেয়াল করবেন আপনারা, হ্যাঁ, 1.75 প্লাস 0.125, এটাও যদি আমরা অ্যাড করতাম তাহলে 1 পয়েন্ট, এখানে হচ্ছে 5, 5 দিয়ে হচ্ছে 7,
17 কে 8, 875। তাহলে একটা সময় গিয়ে আমরা মোটামুটি এই সংখ্যাটা যদি আমরা অ্যাড করতে 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 হয়তো শেষে গিয়ে ফাইনালি হয়তো আমরা এরকম একটা সংখ্যা হয়তো পাইতাম যে 1 পয়েন্ট হয়তো 89 বা 1.9 এরকম একটা ডিজিট পাইতাম। তো এই যে ব্যাপারটা, এটা কখন হয়? যদি এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো ধীরে ধীরে কমতে থাকে, সেটা ওয়ানের থেকে কম হয়। তো ওয়ানের থেকে কম হলে ফাইনালি আমরা একটা সংখ্যা বের করতে পারি। এই ব্যাপারটাকে ম্যাথের ভাষায় বলা হচ্ছে কনভার্জিং। এটাকে বলা হচ্ছে কনভার্জিং, আর এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে ডাইভার্জিং। তো এই সিরিজটার সাম তখনই বের করা সম্ভব হয় কখন? যদি আর এর মানটা একটা আর এর মানটা যদি একটা সীমা মেনটেন করি। সীমাটা হচ্ছে মডুলাস অফ আর লেস দেন ওয়ান। আর এটার মানে হচ্ছে যে আর এর মানটা যদি কি হয়, -1 এর থেকে বড় হয়, ওয়ানের থেকে ছোট হয়, এই সীমাটার মধ্যে থাকে আর এর মানটা, তখনই সিরিজটা কনভার্জিং হবে। তখনই সিরিজটা কনভার্জিং হবে। আর সিরিজটা কনভার্জিং হওয়া মানে সমষ্টি নির্ণয় করা যাবে। সমষ্টি নির্ণয় করা যাবে। ঠিক আছে? যদি সিরিজটা কনভার্জিং হয়, সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে এই ব্যাপারটা কিভাবে আসে খেয়াল করবেন আপনারা। এস ইকুয়াল টু, আমরা জানি যে এ 1 - r⁴ বাই হচ্ছে 1 - হচ্ছে r। তো এখানে আমরা যদি এটাকে গুণ করে দিতাম, তাহলে a/1 - r, এরপরে এই পাশে লিখতে পারি আমরা, সরি এটা প্লাস দিলাম, মাইনাস হবে। এরপর আমরা এটা বলতে পারি যে -a r⁴ বাই হচ্ছে 1 - হচ্ছে r। এখন এখানে একটা মজার জিনিস খেয়াল করবেন আপনারা। এই যে আর এর মানটা, এই আর এর মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তো -1 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু কত ভাই? এটা হাফ হইতে পারে। আচ্ছা, ভাইয়া আমাদের সাথে একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো ভাইয়া সম্ভবত 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসে যুক্ত হবেন। তো ঘাবড়ানোর কিছু নাই, আমরা যারা আছি একটু সাথেই থাকি।
সরি ফর দ্য ইন্টারাপশন। আমি আমাদের হুট করে চার্জার মানে কানেকশনের প্রবলেম ছিল, অফ হয়ে গেছিল। সরি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি মোটামুটি। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ওকে। খুব মানে বাজে একটা টাইমে ইন্টারাপশনটা হলো, খুব একটা ভালো জিনিস বোঝাচ্ছিলাম। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন। তো এখানে আমরা যদি ভাই এই যে আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা যদি ওয়ান এর থেকে ছোট হয়, মাইনাস ওয়ান এর থেকে বড় হয়, সেই আর এর ভ্যালুটা 1/2 হলে, তো আমরা যদি এই 1/2 এটার উপরে যদি ইনফাইনাইট দিতাম, পাওয়ার ইনফাইনাইট, খেয়াল করবেন আপনারা, তাহলে 1/2 টু দা পাওয়ার ইনফাইনাইট, টু কোনো কিছুর উপরে পাওয়ার ইনফাইনাইট মানে এই ব্যাপারটা ইনফাইনাইট। আর সামথিং বাই ইনফাইনাইটটাকে আমরা কি বলি? সামথিং বাই ইনফাইনাইট মানে টেন্স টু, এটা হচ্ছে কি জিরো। খেয়াল করবেন। তাহলে যখন আমাদের এরকম একটা ব্যাপার এরাইজ করবে, এরকম একটা ব্যাপার এরাইজ করবে যেখানে আমাদের আর এর উপরে পাওয়ার হচ্ছে এন আছে, এখানে আর এর ভ্যালুটা আছে, মনে করেন আর এর ভ্যালুটা এখানে হাফ বা কিছু একটা, আর এই এনটা এন ইকুয়াল টু যদি ইনফাইনাইট হয়, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে আপনারা আমাকে বলেন একটু। কি হবে বলেন, এই টার্মটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, রাইট? এই টার্মটা জিরো হয়ে যাবে পুরা। তাহলে এই টার্মটা জিরো হয়ে গেলে, পুরা সবকিছু জিরো হয়ে গেলে থাকবে কি? থাকবে হচ্ছে যে এ বাই ওয়ান মাইনাস হচ্ছে আর। কখন সামটা? যখন ইনফাইনাইট বসাবো আমরা এন এর মানটা। তাহলে এইটাই হচ্ছে আমাদের, যখন অসীম থাকবে কোন একটা ধারা, কোন ধারা যখন অসীম থাকবে, তখন অসীম ধারার সমষ্টি নির্ণয়ের এটাই হচ্ছে ফর্মুলা। এবার কি সবাই ক্লিয়ার কিনা যে অসীম ধারার সমষ্টি হচ্ছে এস ইনফাইনাইট ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর? আমার মনে হয় সবাই এবার ক্লিয়ার বিষয়টা। আর এখানে শর্তটা কি? এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে শর্ত, হ্যাঁ। ওকে, আমরা এবার সামনের দিকে আগাই। এবার এখানে আপনারা দেখেন বলছে এই ধারাটির অসীম পদের সমষ্টি কত। তাহলে প্রথমে এখানে আমরা একটা কথা বলে নেই, আপনারা একটু বলেন তো সাধারণ অন্তর কত হয়? একটু বলেন সবাই, এটা সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর কত বলেন? এ ইকুয়াল টু হচ্ছে 1/4, আর ইকুয়াল টু হচ্ছে -2/3 বলছেন আপনারা, আচ্ছা। -2/3, এই ম্যাথটা এভাবে ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস ভুল আছে। এই যে লাস্ট পদটা খেয়াল করেন তো ভাই, এই দুইটা পদের মধ্যে একটু ভুল ছিল এই বিসিএস পরীক্ষায়। এই পদটা এখানে 20 দিতে হবে, নিচে 20 দিলে কিন্তু এটা ঠিক হবে, নাহলে এটা ভুল হয়, এটা মাথায়। ম্যাথটা টাইপিং হয়তো মিস্টেক ছিল, তো ক্লারিক্যাল মিস্টেক ছিল, এখানে 22/27 হবে। তাহলে কিন্তু এই ম্যাথটা ঠিক থাকবে, নাহলে কিন্তু ম্যাথটাই হয় নাই আর কি, সোজা কথা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটির অসীম পদের সমষ্টি, আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা কি হয়েছে, আর এর মানটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মানটা ওয়ান এর থেকে ছোট। তাহলে ওয়ান এর থেকে যদি ছোট হয়, তাহলে আমরা এস ইনফাইনাইট ব্যবহার করতে পারি, আর এস ইনফাইনাইট হচ্ছে হবে এ বাই ওয়ান মাইনাস হচ্ছে কি আর। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি, এ বাই ওয়ান মাইনাস। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু আমরা 1/4, 1/4, আর ওয়ান মাইনাস আর এর ভ্যালুটা আমরা বসাই দিব হচ্ছে 2/3। তাহলে তিন একে তিন দিয়ে 5/3 মানে হচ্ছে 3/5 ইন্টু হচ্ছে 1/4, তার মানে হচ্ছে 3/20। এই হচ্ছে আমাদের হচ্ছে আনসার, হ্যাঁ, নাম্বার খ। ওকে, এবার এখানে আসেন, এখানে আপনারা বলেন যে এখানে কত হবে। তো এখন ইজি, আপনাদের কাছে এগুলো সব ইজি হবে। 0.12, আর কত হবে এখানে? আর হচ্ছে 0.0012 ভাগ হচ্ছে 0.12। তাহলে দুই ডিজিট, এখানে চারটা ডিজিট, চার ঘর, এখানে দুই ঘর, তাহলে দুই ঘর মাইনাস করলে আরো দুই ঘর থাকবে, এই যে দুই ঘর থাকবে 0.0। তাহলে এটা কি 0.01টা, এটা ওয়ানের থেকে ছোট কিনা? এটা ওয়ানের থেকে ছোট, তাহলে ওয়ানের থেকে যদি ছোট হয়, তাহলে এস ইনফিনিটি থাকবে এ বাই ওয়ান মাইনাস হচ্ছে কি আর। আমরা এই কথাটা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা আমরা দিব 0.12 ভাগ ওয়ান মাইনাস কত দিব আমরা? 0.01, 0.01। তাহলে 0.12 ভাগ 0.01 যদি হয়, তাহলে ওয়ান পয়েন্ট আমরা 00 এখানে বলতে পারতাম। তাহলে 0.01 বাদ গেলে কত আসবে বলেন? 1.01 বাদ গেলে 0.09, এটা নাকি? তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত আসে? 12, 3 দিয়ে আমরা কাটাকাটি করলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, 4/3 নাকি? ভুল করলাম? 0.99 হবে, আচ্ছা সরি, এটা 0.99 হবে, এটা হচ্ছে 33 হবে, রাইট? এইটা 4/33।
এটা তো 0.99 হবে, ঠিক আছে, এখান থেকে 0.99, 0.01 যেহেতু, okay? তাহলে 4/33, এই হচ্ছে আমরা হচ্ছে আনসার, 4/30। ওকে, এবার এখানে আসি আমরা, এই যে লগ টু লগ ফোর লগ, এটা বলেন, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, একটু দেখে বলেন দ্রুত, একটু দেখে বলেন সবাই, এটা কি সমান্তর না গুণোত্তর? সমান্তর কেউ বলছে, বিন্যাস বলতে গুণোত্তর, কেউ বলছে গুণোত্তর সমান্তর। আচ্ছা আমরা দেখি এই ধারাটাকে, আমরা দেখি, আমরা যদি এখানে লগ টু দেই, লগ টু, আর এখানে লগ ফোর, লগ ফোর কে আমরা বলতে পারি হচ্ছে লগ টু তারপরে স্কোয়ার, লগ এইট কে আমরা বলতে পারি লগ টু কিউব, প্লাস এইভাবে চলবে। তাহলে এখানে এখানে হচ্ছে লগ টু, প্লাস এটা হচ্ছে টু লগ টু, এটা হচ্ছে থ্রি লগ টু, থ্রি লগ টু, প্লাস এইভাবে চলবে। এবার বলেন তাহলে এই ধারাটা কি, এই যে লগ টু, টু লগ টু, থ্রি লগ টু এভাবে যাচ্ছে, এই ধারাটা কি সমান্তর না গুণোত্তর? একটা করে লগ টু বাড়তেছে এখানে, রাইট? এটা একটা করে লগ টু বাড়তেছে, এখানে কোনো গুণোত্তর হয় নাই, তার মানে আমরা এখানে বলতে পারি যে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা যার ফার্স্ট পদটা হচ্ছে লগ টু, এখানে ডি সমান সাধারণ অন্তর, এটা হচ্ছে লগ টু। তাহলে পদ সংখ্যা কয়টা পদ? 10টা পদ। তাহলে এল এর মান হচ্ছে, বলা হচ্ছে 10টা পদ। তাহলে আমাদেরকে 10টা বের করতে বলে, তাহলে সাম ইকুয়াল টু আমরা n/n-1 ইন্টু হচ্ছে ডি, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে 10 যদি বলে 10/2, তাহলে এটা কত হবে? 5। আর 2a মানে হচ্ছে এখানে 2 log 2, n-1, 10 থেকে 1 গেলে কত হবে? 9, তাহলে 9 log 2, 9 log 2। তাহলে 9 আর 2 11, আর 5 হচ্ছে 55 log 2, এই হচ্ছে আনসার। 55 log 2, হ্যাঁ দেখেন 55 log। এবার দেখেন এখানে log 2 প্লাস log 16 প্লাস log 512, এটা দেখে কি মনে হচ্ছে দেখেন তো একটু সবাই, সমান্তর না গুণোত্তর একটু বলেন সবাই। আর পাঁচ পাঁচ আর 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু বলেন সবাই, এটা সমান্তর না গুণোত্তর? মিনাস বলেন, রোমানা, শুভ্র, গুণোত্তর। কেউ বলছে সমান্তর, সুখী বলছে সমান্তর, আর সফল বলছে গুণোত্তর। ওকে, নাজিব বলছে গুণোত্তর। ভাই এটা কি আসলে এই যে 2 দিয়ে যদি এটাকে কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, তাহলে গুণোত্তর যদি হয় তাহলে অনুপাতটা কত, আর কত? গুণোত্তর হলে আর কত, আর সমান্তর হলে ডি কত? সিয়াম বলতেছে সমান্তর, নাজি শিউলি খাতুন গুণোত্তর, কেউ বলছে কোনটা না। আচ্ছা দেখেন, এই যে মাসুম মনে হয় ভালো চিন্তা করতে পারছে। আমরা দেখি এখানে হচ্ছে লগ টু, লগ টু পরেরটা আমরা দেখি, আমরা এটাকে বলতে পারি হচ্ছে লগ টু, এটাকে কি বলতে পারি? লগ টু এর পরে এটাকে বলতে পারি আমরা হচ্ছে লগ 2 টু দা পাওয়ার, এটাকে বলতে পারি হচ্ছে 4, ঠিক আছে? এরপরে লগ, এটা 2 টু দা পাওয়ার কত বলা যাবে? 512 কে, 512 কে 2 টু দা পাওয়ার কত বলা যায়? 9 বলা যায়, 9, প্লাস ডট ডট এভাবে চলবে। ওকে, এবার আমরা যদি এখানে লগ টু, এটাকে বলতে পারি হচ্ছে 4 log 2, প্লাস যদি বলি 9 log 2, প্লাস ডট ডট এভাবে চলছে। প্রথম 12টি পদের সমষ্টি চাওয়া হচ্ছে আমাদের, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে যদি লগ টুটা কমন নেই, খেয়াল করবেন আপনারা, লগ টুটা কমন নিলে এখানে কত থাকবে? এখানে থাকবে 1 প্লাস 4 প্লাস 9, প্লাস এরপরের যে পদটা হতো, এরপরের পদটা হতো কিন্তু 16, প্লাস ডট ডট এভাবে চলতো, সাথে হচ্ছে log 2। তাহলে এইখানে এটাকে আমরা যদি এইভাবে বলি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, এইভাবে কয়টা পদ যাবে? 12টি পদ, 12টি পদ পর্যন্ত এইখানে log 2 থাকলো। এইটার সমষ্টি কি হবে এবার বলেন আপনারা, এটা কি দেখা যায় কিছু ফর্মুলার মধ্যে পড়ছে? বলেন আপনারা, এবার 12টি পদ পর্যন্ত তাহলে কি হবে বলেন? এটা ফর্মুলা কার জানা আছে? এই এটার ফর্মুলা কি? কি 2 টু দা পাওয়ার 9 কই থেকে হইলো? এটার ফর্মুলা কি হবে? এই যে ফর্মুলাটা ভুলে গেছেন আপনারা, n × n+1, এই যে 12 × 12 + 1 × 2 × n, মানে 2 × 12 + 1। এই তো মাসুম, থ্যাংক ইউ, রুমানা থ্যাংক ইউ, মাশাআল্লাহ এক্সিলেন্ট।
এই যে বাই হচ্ছে কত হবে, 6 ইন্টু হচ্ছে লগ টু। এই হচ্ছে ফর্মুলা, এই যে এটা 12টা পদ পর্যন্ত যেহেতু বলছে এই জন্য আমরা 12, 12+1, 2 × 12 প্লাস হচ্ছে 1। এটা কত আসছে একটু বলেন সবাই ক্যালকুলেট করে, কত আসবে এটা? এটা আসবে হচ্ছে 2 × 13 ইন্টু 12 × 2 = 24 ইন্টু হচ্ছে 25, এটা হচ্ছে লগ টু। এটা 25 × 2 = 50 ইন্টু হচ্ছে 13 লগ 2, তাহলে 5 × 13 = 65, 650 লগ 2, এই হচ্ছে আনসার। 650 লগ 2। এই যে এই গ নাম্বারটা হচ্ছে অপশন, হ্যাঁ 650 লগ 2। আমি দেখেন মুখে মুখে হিসাবগুলো করতেছে, ক্যালকুলেটর নেওয়া যাবে না কোনোভাবেই, মুখে মুখেই করা শিখতে হবে। ওকে, এবার আমরা আসি এখানে, এটাকে বলা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা, 1 আর 1 মিলে হচ্ছে কত 2, আবার 2 আর 1 মিলে হচ্ছে কত, এই যে হচ্ছে 3, আবার 3 আর 2 মিলে হচ্ছে কত 5, আবার 5 আর 3 মিলে হচ্ছে কত 8, 8 আর 5 মিলে হচ্ছে কত 13। তাহলে 13 আর 21 মিলে কত হবে একটু বলেন আপনারা? এরপরের পরটা 13 আর 21 মিলে কত হবে? 20 × 30, 33, 34, রাইট? এটা হচ্ছে 34। তাহলে এরপরে 34 আর 21 মিলে কত হবে? 34 আর 21 মিলে কত হবে বলেন? 55। 55, তাহলে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 55 এটাই হচ্ছে দশম পদ, এটাই দশম পদ, এটাই দশম পদ। এটা হচ্ছে 55, এটা হচ্ছে আনসার। ওকে, এটাই হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এখানে একটা সিরিজ এখানে দেখেন, এখানে 1 1 মিলে 2 এটা হয় না, আবার 2 1 মিলে 3 তাও হয় না, কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করতাম, আপনারা খেয়াল করবেন একটু, এই যে এভাবে এই অবস্থানটার কথা চিন্তা করতাম, এইভাবে এই অবস্থানটার কথা চিন্তা করতাম, এরপর আমরা যদি এই অবস্থানটার কথা চিন্তা করতাম এইভাবে, খেয়াল করবেন আপনারা, আমি দুই ভাবে বিভক্ত করে দিলাম ধারাটাকে। তাহলে একটা হচ্ছে বিজোড় অবস্থান আর একটা হচ্ছে জোড় অবস্থান। তাহলে খেয়াল করেন তো ভাই, বিজোড় যে অবস্থানটা, বিজোড় অবস্থানে কিন্তু একটা ফিবোনাক্কি সিরিজ আছে, খেয়াল করেন এই যে বিজোড় অবস্থান, 1 আর 1 মিলে হচ্ছে 2, 2 আর 1 মিলে 3, 3 আর 2 মিলে 5, 5 আর 8 মিলে হচ্ছে 13। আর জোড় অবস্থানে কি আছে? জোড় অবস্থানে কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলো আছে, 1 2, এরপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 6। এখন খেয়াল করবেন আপনারা, এই ধারাটার জোড় অবস্থানে মানে 20তম পদে, 20তম পদটা জোড় পদ, এটা যেহেতু জোড় পদ, তাহলে জোড় পদে কে থাকবে? ফিবোনাক্কি সিরিজের সংখ্যা থাকবে নাকি সাধারণ সংখ্যা থাকবে বলেন? সাধারণ জেনারেল নাম্বার থাকবে, রাইট? 10তম বা 20তম পদে জেনারেল সংখ্যা, স্বাভাবিক সংখ্যা থাকবে, ফিবোনাক্কি সিরিজের কেউ থাকবে না। তো এখন আমরা এখানে দেখি যে এই সিরিজটার, খেয়াল করবেন, এই সিরিজটা থেকে আমরা যদি 10তম পদটা বের করতে চাই, তাহলে 20তম পদটা যেটা আসবে, যে ফিবোনাক্কি সিরিজের 10টা আসবে, এই যে এরকম আসবে যে এক, এখানে হচ্ছে খেয়াল করবেন আপনার, এক, তারপর হচ্ছে এক, তারপর হচ্ছে দুই, তারপর দুই, তারপর তিন, তারপর তিন, এই পর্যন্ত আমরা যদি চিন্তা করি 1 1 2 3, তাহলে আমরা এখান থেকে 3 4 5 6 7টা হয়েছে, আরেকটা দিই 4। এই যে 3 4 5 6 7 8টার মধ্যে, এই যে 8টা পদ আছে, এই 8টার মধ্যে আমরা দেখবো যে এখানে ফিবোনাক্কি সিরিজের কিন্তু পদ আসছে 4টা। এই যে এইটা, এইটা, এইটা ফিবোনাক্কি সিরিজের পদ, আর এই পদগুলো সাধারণ সিরিজের পদ, খেয়াল করবেন আপনারা। তাহলে যখন আমাদের জোড় সংখ্যক পদ থাকে, তখন সাধারণ সিরিজের থাকবে অর্ধেক, এটা থাকবে অর্ধেক। তাহলে ভেরি সিম্পল, তাহলে আমরা 20তম পদটা কি বলতে পারি? 20তম পদটা হবে সাধারণ সিরিজের পদ, এবং সেটা 10তম পদ হবে। তাহলে 20তম পদ, 20তম পদ সমান সমান 1 2 3 এর 10তম পদ, এর 10তম পদ। তাহলে এর 10তম পদটা কি? এর 10তম পদ হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে আনসার। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই কি এটা ক্লিয়ার কিনা? ওকে, আমাদের তাহলে এই পল কোশ্চেনটা এটা একটু করে ফেলেন আপনারা, 1 মিনিট টাইম, দ্রুত করে ফেলেন। এটা একটু করে ফেলেন দ্রুত।
মাত্র 4 জন আনসার করছে আমরা দেখতে পাচ্ছি, বা টাইম 1 মিনিট পার হয়ে যাচ্ছে। 5 জন আনসার করেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পলটা ক্লোজ করে দিচ্ছি, আর সময় দেওয়া যাবে না। দেখেন, আপনারা একটু দেখেন, এটা এটা কি সমান্তর না গুণোত্তর একটু বলেন। এটা কি সমান্তর না গুণোত্তর? এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি কি পাই? আমরা যদি এটাকে এটা থেকে মাইনাস করি, ডি বের করি, দেখেন ডি বের করি, লগ 9 মাইনাস হচ্ছে লগ 3, তাহলে কি হবে? এটাকে লগ 9 ভাগ হচ্ছে 3, অর্থাৎ লগ 3 বলতে পারি আমরা। এইটাকেও যদি আমরা এটা দিয়ে মাইনাস করি, তাহলে 27 ভাগ 9 কত হবে? 3, তাহলে ডি থাকতেছে সবচেয়ে। তাহলে ডি পাইলাম, আর এ পাইলাম হচ্ছে লগ 3। আমরা এ পাইলাম, ডি পাইলাম। কততম পদ বলছে এটা? তাহলে আমরা বলি এন তম পদ। এন তম পদ লগ 2187। এন তম পদ লগ হচ্ছে 2187। তাহলে এখন এন তম পদের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, যে এ প্লাস এন মাইনাস ওয়ান। এই যে এ, এই যে এ হচ্ছে এই যে এটা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে হচ্ছে লগ 3। আর এখানে হচ্ছে আমরা কত দিব? এখানে হচ্ছে লগ 2187। এটা এখন 3 টু দা পাওয়ার কত দিলে এটা হয় খেয়াল করেন, এখানে 3 ছিল, এখানে 3 টু দা পাওয়ার কত দিলে 2187 হয়? শুভ্র বলছে ভেরি গুড। 3 টু দা পাওয়ার 7। 3 টু দা পাওয়ার 7 দিলে হয় 2187। তার মানে আমরা এখানে কি বলতে পারি? লগ 3 প্লাস n-1 লগ 3, এটা হবে 7 লগ 3। 7 লগ 3। স্ক্রিনে তো দেখা যাচ্ছে সুখী। কল কোশ্চিনে না হয় লঞ্চ হয় নাই, আমাদের আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছে সবাই। কল কোশ্চিন না হয় দেখে নাই, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছে। ওকে, এখানে তাহলে কি হয়েছে? তাহলে n-1 লগ 3, এখানে 7 লগ 3 থেকে লগ 3 বাদ গেলে কি থাকবে? এখানে 6 লগ 3, রাইট? 6 লগ 3, দুই পাশে লগ 3 আউট। তাহলে n-1 ইকুয়াল টু 6, তার মানে n ইকুয়াল টু 7। এই তো, এই হচ্ছে আনসার মোটামুটি। সবাই পেরেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল, আলহামদুলিল্লাহ। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়, আমাদের বারবারই কথা। তো আজকের ক্লাস নিয়ে বা বিসিএস সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমরা প্রশ্ন নিতে পারি। সবুজ ভাই। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা হ্যান্ড রেজ করতে পারি, অথবা কিউ এন্ড এ সেকশনে কোশ্চেন লিখে দিতে পারি। আমাদের হ্যান্ড রেজের অপশন চালু করা আছে, আমরা হ্যান্ড রেজ করতে পারবো। সিয়াম, ক্যাডার চয়েস নিয়ে কি বলবো মানে, কি বিষয়ে জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি বলেন, ক্যাডার চয়েস নিয়ে আসলে কি বলবো? নিপা প্রশ্ন করছে বিএসসি সার্টিফিকেট ছাড়াও কি বিসিএস অ্যাপ্লাই করতে পারবো কিনা। অবশ্যই বিএসসি সার্টিফিকেট ছাড়াও বিসিএস অ্যাপ্লাই করা যায়। এটা অনার্স হতে গেলে 4 বছরের সার্টিফিকেট দিতে হবে, 4 বছর সমমান আপনাকে কোর্স থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে নিপা। সিয়াম কি বলছে? কোনটা বেশি ভালো হবে ইয়ার? এর আগে কখনো বিসিএস দেন না? আচ্ছা, বিসিএস সিয়াম ভাই জীবনের এটা, আপনার প্রশ্নের উত্তর অনেক লম্বা উত্তর আর কি, এই কারণে আমি বললাম যে আপনি আসলে কি বলবো। পছন্দ ক্রমটা এক একজন এক এক রকম। অ্যাডমিন লাইফের চয়েসের জীবন একরকম, আপনার ফরেন সার্ভিসের জীবন একরকম, পুলিশের লাইফের জীবন একরকম। সবগুলোতেই কিছু মেরিটস ডিমেরিটস, প্রস এন্ড কনস আছে। তবে সাধারণত সবাই যেটা পছন্দ করে, বারবারই যেটা বলবো আমি, সেটা হচ্ছে অ্যাডমিন, ফরেন পুলিশ, এবং হচ্ছে আপনার কাস্টম
অডিট, ট্যাক্স, এই কয়েকটা মোটামুটি সবাই খুব বেশি প্রেফার করে। এখন কোনোটা ঢাকায় থাকা যায়, যেমন আপনার অডিট ক্যাডারে সবসময় মোটামুটি ঢাকায় থাকা যায়, এই কারণে কেউ পছন্দ করে আমি ঢাকাতেই থাকবো, তো সেক্ষেত্রে সে অডিট শুরুতেই দিতে পারে। অ্যাডমিন ক্যাডারে আসতে গেলে আপনাকে উপজেলা পর্যায়ে জব করতে হবে, সবার শুরুতে চাকরিতে জেলা পর্যায়ে কিছুদিন থেকেই উপজেলাতে যেতে হবে, ওই মন মানসিকতা থাকতে হবে যে উপজেলায় বিভিন্ন ধরনের উপজেলায় দেশে ঘুরতে হবে আমাকে, এই মেন্টালিটি থাকলে অ্যাডমিন ক্যাডারে যাওয়া ভালো, এই মেন্টালিটি না থাকলে যাওয়া উচিত। আর ফরেন সার্ভিস তো আপনারা বুঝতেই পারছেন যে ফরেন সার্ভিসে ফরেন ডেলিগেটদের সাথে সবসময় চলাফেরা, উঠা বসা, ইভেন এটা নাও হতে পারে, দেশের মিনিস্ট্রিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার পোস্টিং হতে পারে। আর কাস্টমের ব্যাপার তো জানা আছে, আমাদের কাস্টম আপনার কাস্টমস ডিউটির যে বিষয়গুলো, এই বাইরে বাংলাদেশ থেকে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে যত ধরনের প্রোডাক্ট বলেন সবকিছুর বিষয়ে কাস্টম ক্লিয়ারেন্স যে বিষয়, সেখানে আপনার কাজ আছে। পোর্টেও ডিউটি হতে পারে, ঢাকাতেও ডিউটি হতে পারে, হ্যাঁ। তো এগুলো আসলে কার কার পছন্দের অভিরুচির উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কোনটা পছন্দ করবেন আপনার দিবেন, হ্যাঁ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কার? না থাকলে আমরা মনে হয় শেষ করতে পারি এই পর্যন্ত। আচ্ছা, শিউলি খাতুনের একটা প্রশ্ন ছিল, মেয়েদের, ভাইয়া মেয়েদের জন্য পুলিশ ক্যাডার কি অনেক হার্ড হয়ে যায় কিনা? না, মেয়েদের জন্য পুলিশ ক্যাডার অনেক হার্ড হয় না, এটা ভুল কথা। যদি শিউলি, যদি আপনার এরকম থাকে যে বিশেষ করে স্পোর্টস যে বিষয়গুলো, খেলাধুলা বা আপনার ক্রিয়ার বিষয়গুলোর প্রতি যদি আকর্ষণ থাকে, ওগুলো যদি আপনার কাছে জীবনে বিরক্ত না লাগে, তাহলে আমি বলবো পুলিশও আপনাদের বিরক্ত লাগবে না। কারণ আমার সাথে আগে আমি শিল্প মন্ত্রণালয়ে চাকরি করতাম, শিল্প মন্ত্রণালয়ে একজন আমার সাথে জব করতো, সেখান থেকে এক আপু সে পুলিশে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তো সে পুলিশে গিয়ে বেশ ভালোই করছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনার যদি স্পোর্টস এর বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকে, তাহলে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। আর মেয়েদেরকে পুলিশে যেমন না যে ছেলেদের যে পরিমাণ স্ট্রেস প্রেশার দিয়ে সব কাজ করে, মেয়েদেরকে সেম কাজ করে হবে তা না। সুতরাং মানে মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় শুধু পুলিশ না, সব জায়গায় যারা ডিউটি দেয় তারা চিন্তা ভাবনা করেই দেয় যে এটা মেয়ে ওই কাজটা পারবে নাকি পারবে না। সুতরাং এখানে আগেই হতো আসলে কারণ নেই। সবাই পারছে, আপনিও পারবেন ইনশাল্লাহ। ছিলেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধাভাজন সব ভাই, যদি থাকে উনি কিছু বলতে চাইলে বলতে পারে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা। রাফিকে ধন্যবাদ খুব সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আশা করি ধারার এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে পেরেছেন, কারণ রাফি অনেক চেষ্টা করেছে খুব স্লোলি বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সবাইকে। সো আশা করি আপনারা উপকৃত হবেন এবং একটু প্রিপারেশন নেবেন ক্যাডার চয়েস টয়েস নিয়ে। ক্যাডার চয়েস নিয়ে প্রবলি উত্তরণের একটা সেশন থাকে। হয়েছে কিনা আমি জানি না 46তমের জন্য, বাট হয়তো 46তম অ্যাপ্লিকেশন কল করার পর হয়তো একটা হবে, না হলে হবে অথবা হয়েছে, একটু খোঁজ নিয়েন। তো ক্যাডার চয়েস নিয়ে জানতে পারবেন আপনারা অনেক কিছু। ওখানে প্রত্যেকটা ক্যাডারের সুবিধা অসুবিধা নিয়ে হয়তো একটু আলোচনা করা হয়, একটা সেশন নেই বেসিক্যালি সৌরভ নেই অনেক সময়। ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে তাহলে, রাফি ধন্যবাদ আবারও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। আচ্ছা, অনেকেই ক্যাডার চয়েস সেমিনার সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কিংবা ভাইয়ারাও যেটা বললো, আমাদের ক্যাডার চয়েস সেমিনার কিন্তু গত কয়েকদিন আগে আমাদের হয়েছে। তো আপনারা হয়তো আইডিতে পাস ক্লাস অপশনে গেলে ক্যাডার চয়েস সেমিনারের ভিডিওটাও পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা যদি ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বা আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা সেই সেমিনারের মাধ্যমে পেয়ে যাবেন। যারা হয়তো আমরা ক্যাডার চয়েস সেমিনারে ছিলাম না, তারা হয়তো ভিডিওটা দেখলে আমাদের যে কনফিউশন গুলো আছে বা যে প্রশ্নগুলো আমরা করতে চাচ্ছিলাম, তো সেইখানে হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমরা একটু ক্যাডার চয়েস সেমিনার যে ভিডিওটা সেটা একটু দেখে নিব। আর আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।